এবার ঠিক আছে। আচ্ছা, চারটি সংখ্যার লসাগু হলো 630 এবং অনুপাত হয়ে গেল এত, বৃহত্তম আর ক্ষুদ্রতম সংখ্যার পার্থক্য কত হবে? তো চারটা সংখ্যার লসাগু যদি 630 হয়, আমি বলেছিলাম যখনই আমাদেরকে অনুপাত দেওয়া থাকে তখন এই অনুপাত এটাকে সংখ্যাগুলোকে আমি কী কী ধরতে পারতাম, সংখ্যাগুলোকে 2x, 3x, 5x আর 7x ধরতে পারি। এদের যদি লসাগু আমি বলি তাহলে কত হবে বলো তো? 3 দুনা 6 পাচ্ছে 30, সাথে 210x। এটাই আমাকে 630 দেওয়া আছে, তাহলে এক্স এর মান হচ্ছে কত? 3। এক্স এর মান যদি 3 হয়ে যায় তাহলে বৃহত্তম আর ক্ষুদ্রতম সংখ্যার মধ্যে পার্থক্য কত? বৃহত্তম সংখ্যাটা 7x ছিল, ক্ষুদ্রতম সংখ্যা ছিল 2x, পার্থক্য হচ্ছে 5x। তাহলে এক্স এর মান যদি 3 হয় তাহলে 5 × 3 কত হবে? 15 হবে। 4 নম্বর বলছে একজন ছাত্রকে কোনো একটি ধনাত্মক সংখ্যার 7/8 ভাগ বের করতে বলা হয়েছিল। সে ভুল করে একই সংখ্যার 7/18 ভাগ বের করলো। যদি তার উত্তর সঠিক উত্তরের থেকে 770 কম হয় তাহলে প্রকৃত প্রদত্ত সংখ্যাটি কত? তো প্রকৃত প্রদত্ত সংখ্যাটাকে যদি এক্স মনে করো, তাকে এক্সের 7/8 বের করতে বলা হয়েছিল, কিন্তু সে এক্সের 7/18 বের করেছে। এটা অ্যাকচুয়ালটার থেকে 770 কম। তাহলে দেখো এখান থেকে আমরা লসাগু করতে পারি। প্রথমে তো প্রথম কথা তো 7 তো কমনই চলে যাবে। 7 যদি এখান থেকে কমন নিয়ে নাও তাহলে কত হবে দেখো? 7xই কমন নিয়ে নিলাম, তাহলে 1/8 মাইনাস 1/18 ইজুকাল টু 770। 7 দিয়ে কাটা যাবে 110, তাহলে এটা এক্স থাকলো। 18 আর 8-এর লসাগু করলাম 72, 8 9 72, 18 4 72। আচ্ছা, তাহলে এটা আসছে কত? 5/72 ইজুকাল টু 110। 5 দিয়ে কাটলে 5 2 10, 5 2 10, অর্থাৎ এক্স ইজুকাল টু হচ্ছে 72 × 22। তাহলে আমাদের যে অ্যাকচুয়াল সংখ্যাটা সেটা এক্স ছিল, ঠিক আছে? কি বলছে প্রকৃত, তাহলে প্রকৃত প্রদত্ত সংখ্যাটি কত? তো একটা সংখ্যা যে ছিল, একটা ধনাত্মক সংখ্যা, তার 7/8 ভাগ বের করতে বলা হয়েছে। তো প্রকৃত প্রদত্তি সংখ্যাটা কত? এটা হচ্ছে প্রকৃত প্রদত্ত সংখ্যা। তাহলে 22 দুনা, এটা যদি 72 দিয়ে 144 আর থাকে 14, 158। 1584, বাট 1584 অপশানে কোথাও নেই, তাই এটা কোনোটিই নয় হবে। পরেরটা দেখো, আরেকটা আছে রুট ওভার দিয়ে 1/√1 প্লাস √2 প্লাস 1/√2 প্লাস √3 প্লাস 1/√3 প্লাস √4 প্লাস ডট 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 আপ টু প্লাস এটা। এটার মান কি হবে? তো বেসিক্যালি এটা সার্জন ইন্ডিসেস বা করণী চ্যাপ্টারের বলতে পারো। একটা কনসেপ্ট হয়তো তোমরা জানো কি জানি না, জানো কি জানো না। এটা যদি থাকে, এটা ইজুকাল টু আমি √a মাইনাস √b লিখতে পারবো যদি আমার a মাইনাস b এর মান 1 হয়। আমি 1/√a প্লাস √b কে আমি √a মাইনাস √b, বা বলতে পারো 1/√a মাইনাস √b কে আমি √a প্লাস √b লিখতে পারবো যদি আমার a মাইনাস b 1 হয়। তো এটা যদি মনে রাখো তাহলে আর এখানে তোমাদের বেশি সময় নষ্ট করতে হবে না। আমি এখানে ডিরেক্টলি যেটা কাজ করতে পারবো সেটা হয়ে যাবে কি, আমি 1/1 প্লাস √2 জায়গায় আমি এটা √2 প্লাস 1ও বলতে পারি। এটা এখানে আমি এটাকে লিখতে পারো √2 মাইনাস √1, তারপরটাকে লিখতে পারবো √3 মাইনাস √2, তারপরটাকে লিখতে পারবো √4 মাইনাস √3। এইভাবে করে চলতে চলতে আলটিমেটলি লিখতে পারবো √121 মাইনাস √120। তো দেখো এখানে √2 এর সাথে কাটা যাবে, √3 কাটা যাবে, এরকম করে সব কাটা চলে যাবে, √120টাও কাটা যাবে, কারণ এর আগের যে সংখ্যাটা সেটা নিশ্চয়ই এরকম ছিল √119 প্লাস 120। তার মানে 120টা মাইনাসে আসবে, এটা কাটা চলে যাবে, প্লাসে আসবে, এর সাথে কাটা চলে যাবে। তার মানে আলটিমেটলি আমার √-1 আর √121 পড়ে থাকলো। √-1 মানে হচ্ছে 1, মানে -1, আর 121-এর বর্গমূল 11 হয়, 11 থেকে 1 গেলে হচ্ছে 10। ভেরি গুড, সকলেই করেছো। তো এটা একটা ইম্পর্টেন্ট কোশ্চেন, কিন্তু এই টাইপের আসলেও আসতে পারে। 6 নম্বরে আসি। একটু বড় বড় কোশ্চেন আছে আজকের, কারণ তোমরা অনেকেই বলতে যে স্যার লেভেল ইনক্রিজ করুন। তো প্রিভিয়াস ইয়ার আমরা অনেক করে নিয়েছি, এবার আমি একটু আলাদা লেভেলে একটু জাস্ট স্লাইট মডিফিকেশন করেছি। খুব হাইফাই লেভেল করে কোনো লাভ নেই, কারণ যেরকম পরীক্ষা সেই হিসাবে। সিজিএল এর মেইনস হলে পরে আমরা আরও বেশি করতাম, বাট এটা তো রেলওয়ে পরীক্ষা দিচ্ছি, তাও CBT 1 এর জন্য এবং গ্রুপ ডি এর জন্যে, তো সেই জন্য অত হাইফাই গিয়ে আমাদের লাভ নেই। ঠিক আছে, CBT 2 যখন হবে তখন আবার তোমাদেরকে হাইফাই করাবো কিছু। দেখো 6 নাম্বার বলছে 11 জনের একটি ক্রিকেট দলের অধিনায়কের বয়স হচ্ছে 26 বছর আর উইকেট কিপার তার চেয়ে 3 বছরের বড়। যদি এই দুজনের বয়স বাদ দেওয়া হয় তবে বাকি খেলোয়াড়দের গড় বয়স সমস্ত দলের গড় বয়সের চেয়ে 1 বছর কম হবে। তাহলে দলের গড় বয়স কত? দলের গড় বয়স কত? তো টোটাল গড় বয়স যে দলের আছে আমি এক্স ধরে নিলাম,
আমি মনে করলাম দলের গড় বয়সটা হচ্ছে এক্স, তাহলে 11 জন পাবলিক আছে, 11 জন টিম মেম্বার, তাহলে টোটাল বয়স হবে 11x বছর। এই 11x, তো কি বলছে, এই 11x থেকে যদি আমি অধিনায়কের বয়স 26 আর উইকেট কিপার আবার অধিনায়কের থেকে 3 বছরের বড় মানে 29 মাইন বাদ করে দিই, তাহলে যে কজন এই যে টোটাল বয়সটা হলো এটা কাদের হলো, এটা হচ্ছে 9 জনের বয়স হলো। এটা কত জনের হলো, এটা হলো কত, এটা হলো 9 জনের। তাহলে 9 জনের যেহেতু এটা হলো, তাহলে পরে কি হচ্ছে, খতম করে দিলে, দেখো 9 জনের বয়স যখন হয়, তো 9 জনের বয়স এটা 9 জনের গড় বয়স বলছে কি হয়ে যাবে, 1 বছর কম হয়ে যাবে। তাহলে এটা 9 জনের টোটাল বয়স, আর গড় 1 বছর কম হবে মানে x-1 হবে এটা, ঠিক আছে। যখন যাই হোক এটা সলভ করে নিই, 11x মাইনাস 20 20 40 50, এটা কত হচ্ছে দেখো, 20 20 40 50 55 ইজ ইকাল টু 9x মাইনাস 9, তার মানে 2x ইজ ইকাল টু কত হচ্ছে 46, অর্থাৎ x ইজ ইকাল টু 23, ঠিক আছে। x এর কত হলো 23, তো x এর মান হয়ে গেল 23 বছর, তাহলে দলের গড় বয়স চেয়েছিল, সেটা x পেলাম, সেটা হচ্ছে কত 23 বয়স, ঠিক আছে। পরেরটাতে আসছি, কিছু করার নেই, আমি সাধারণত কোনো ইনসেক্ট বা কোনো কিছুকেও মারি না, বাট যতক্ষণ সহ্য করা যায় ততক্ষণ করি। বাট একটা সময় চলে আসে যে ক্ষেত্রে আর তখন তাদেরকে বেশি ছাড় দেওয়ার পরও যখন তারা গায়ের উপর উঠে পড়ে আছে, তখন মানে প্রতিটা একটা কর্তব্য যেতে ধরে নিতে হবে, তার মৃত্যুর সময় চলে এসছে। এটা আমাদের নিজের লাইফেও ক্ষেত্রেও তাই, যতক্ষণ দেখবে কেউ তোমাকে ডিস্টার্ব করছে লাইফে, ইগনোর, যতক্ষণ ABCDE 5টি ক্রমান্বয়ে অবস্থিত বিজোড় সংখ্যা, এ ও সি এর সমষ্টি 146, ই এর মান কত হবে। তো ABCDE 5টা বিজোড় সংখ্যা, তার মানে কি একটা হচ্ছে x, আরেকটা x+2, x+4, x+6, x+8, ক্লিয়ার, বোঝা গেছে। তো এই যে আছে টোটাল 5টে বিজোড় সংখ্যা পরপর, কারণ 2 2 করে বাড়ে, বিজোড় সংখ্যাগুলো কত করে বাড়ে, 2 2 করে বাড়ে, x, x+2, x+4, x+6, x+8 এইভাবে করে বাড়ে। তাহলে আলটিমেটলি কি হলো, এখান থেকে এদের মধ্যে বলছে এগুলো হচ্ছে এ, এটা বি, এটা সি, এটা ডি, আর এটা হচ্ছে ই। এর মধ্যে বলছে এ আর সি এর সমষ্টি 146, তার মানে এই দুটোর সমষ্টি 2x+4, এটা হচ্ছে 146, ওকে। তার মানে 2x ইজ ইকুয়াল টু কত হয়ে যাবে এখান থেকে 142, তার x ইজ ইকুয়াল টু হলো 71, x এর মান হয়ে গেল 71। তাহলে বলছে ই এর মান কত, তো ই হচ্ছে x+8, তার মানে 71 + 8 অর্থাৎ 79, ঠিক আছে, বোঝা গেল 79। চলো পরেরটাতে 2 অঙ্ক বিশিষ্ট একটি সংখ্যা আছে, তার অঙ্কদ্বয়ের সমষ্টির 3 গুণ। 2 অঙ্ক বিশিষ্ট একটা সংখ্যা, তার যে অঙ্কদ্বয় তার সমষ্টির 3 গুণ, যদি মূল সংখ্যার সাথে 45 যোগ করা হয়, তবে অঙ্কদ্বয় স্থান পরিবর্তন করে, সংখ্যাটি কত। ওকে, হ্যাঁ, গোল 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 করে করলেও হবে, অবভিয়াসলি করে দেখতে পারো। দেখো 2 অঙ্ক বিশিষ্ট একটি সংখ্যা আছে, যার, তো এটাকে আমি আগে একটা বেসিক্স দিয়ে করি, তারপর অপশন টেস্ট দিয়েও করব। তো যে কোনো 2 অঙ্ক বিশিষ্ট সংখ্যার আমি যদি দশকের অঙ্কটাকে এক্স আর এককের অঙ্ককে ওয়াই বলি, তাহলে সংখ্যাটা আমাদের হবে 10x + y। এবার আমাকে বলেছে এই যে 10x + y আছে, এই 10x + y অর্থাৎ সংখ্যাটা তার অঙ্ক দুটোর মানে ডিজিটগুলোর যোগফলের 3 গুণ, তার মানে 10x + y ইজ ইকুয়াল টু 3x + 3y। তাহলে এখান থেকে আমি কি পাবো বলো, 7x ইজ ইকুয়াল টু 2y। আবার বলেছে যদি আমি এই সংখ্যাটার সাথে 45 যোগ করে দিই, তাহলে স্থান পরিবর্তন হয়ে যাবে ডিজিটগুলোর, অর্থাৎ সেক্ষেত্রে সংখ্যাটা হয়ে যাবে 10y + x। তো এখান থেকে আলটিমেটলি আমি পাবো কত, তখন 9x - 9y ইজ ইকুয়াল টু -45, অর্থাৎ x - y ইজ ইকুয়াল টু -5, x ইজ ইকুয়াল টু y - 5। x এর মান হচ্ছে y - 5, এখানে পুট করে দিই, তাহলে এখান থেকে পাবো 7y - 35 ইজ ইকুয়াল টু 2y। বেসিক্যালি ক্যালকুলেশন যদি করো এখান থেকে 5y ইজ ইকুয়াল টু 35, অর্থাৎ y এর মান 7 পাবে। y এর মান 7 হওয়া মানে x এর মান হলো 2, তাহলে সংখ্যাটা আমার কত হয়ে গেল, সংখ্যাটা xy অর্থাৎ 10x + y মানে 27 হবে। সংখ্যাটা কত হবে, 27। তো এটা আমাদের প্রসেস বা বেসিক পদ্ধতি। তোমরা চাইলে অপশন টেস্ট করে করতে পারো যে
সংখ্যাটা বলেছে তার অঙ্কদ্বয়ের সমষ্টি 3 গুণ হবে, তাহলে অঙ্কদ্বয়ের সমষ্টি মানে 3 আর 2 5, 5-এর 3 গুণ 15, সংখ্যাটা আসছে কি আসছে না। 2 আর যোগ 7 9, 9-এর 3 গুণ 27, হ্যাঁ সংখ্যাটা আসছে, বাদ বাকিগুলোতে হবে না। বোঝা গেল ব্যাপারটা? সংখ্যার ডিজিট দুটোকে যোগ করে নিয়ে 3 গুণ করলে পরে আমার সংখ্যাটা আসছে কিনা, শুধু এইটুকু যদি আমরা অপশান দিয়ে টেস্ট করি তাও হবে। কিন্তু আমি তোমাদেরকে বেসিক মেথডটাকেও জানিয়ে রাখলাম যে এটা আমাদের বেসিক মেথড, এইভাবে করেও আমরা করতে পারি। কারণ পরীক্ষার সময় যদি একটু পিকুলিয়ার টাইপের কোশ্চেন আছে যেখানে অ্যান্সারগুলো দিয়ে মিলছে না, তো তোমরা প্রথমে অ্যান্সার চেক করেই করবে এই ধরনের কোশ্চেনকে। বাট যদি অপশন থেকে দেখছো বুঝতে পারছো না, ঠিক আছে, সাপোজ তোমাকে লাস্টে উত্তর এরকম চেয়ে বসলো যে সংখ্যাটির 30%-এর মান বের করো, সংখ্যাটা না বলে বললো সংখ্যাটির 30%-এর মান কত, তখন চাপ হয়ে যাবে অপশন থেকে করা। তো সেই জন্য আমরা বেসিক্স দিয়ে করছি। আচ্ছা, যদি মিস্টার রায়ের বর্তমান বয়স থেকে 10 বছর বিয়োগ করা যায় এবং অবশিষ্ট বয়সকে 14 দিয়ে ভাগ করা যায়, তাহলে তার নাতি সচিনের বর্তমান বয়স পাওয়া যাবে। সচিন সালোনির থেকে 9 বছরের ছোট, সালোনির বয়স 14 বছর হলে মিস্টার রায়ের বর্তমান বয়স কত? তো মিস্টার রয় এটা সচিন আর সালোনি। তো সালোনির বয়স তো আমাকে 14 দেওয়া আছে, আমি এদিক থেকেও যেতে পারি এদিক থেকেও আসতে পারি, ঠিক আছে। তাহলে আমি যদি সালোনির বয়স যদি আমার 14 হয়, সালোনির বয়স 14, আর সচিন কি বলা আছে, সচিন সালোনির থেকে 9 বছরের ছোট, তার মানে এর বয়স 5 হবে। এবার মিস্টার আর বা মিস্টার রয়ের যদি বয়সকে এক্স ভাবো, তার থেকে 10 বছর বাদ দাও, বাদ দেওয়ার করে পরে 14 দিয়ে ভাগ দিলে বলছে সচিনের বয়স পাওয়া যাবে। তাহলে এটাই হলো গল্প। তাহলে এখান থেকে x - 10 = 14 5 70, অর্থাৎ x = 80, তার মানে মিস্টার রায়ের বর্তমান বয়স 80 বছর। বোঝা গেছে? চলো পরেরটা। এটা পারবে নিজেরা করতে, হয়তো দেখো এটা ক্যালকুলেট করে বলো কত অ্যান্সার আসছে এটার। দেখো, এক ব্যক্তি 2550 টাকা ধার করলেন এই মর্মে যে তিনি 4% বার্ষিক চক্রবৃদ্ধি সুদের হারে 2 বছরের শেষে দুটি সমান বার্ষিক কিস্তিতে মানে ইনস্টলমেন্টে ধার শোধ করবেন, প্রতি ইনস্টলমেন্টের মান কত? তো বেসিক্যালি দুটো ইনস্টলমেন্টে দেওয়া হবে। ইনস্টলমেন্টের কোশ্চেন অনেক করানো হয়েছে, দুভাবেই করিয়েছি, সিম্পল ইন্টারেস্টও করিয়েছি এবং কম্পাউন্ড ইন্টারেস্টও চক্রবৃদ্ধি সুদও করিয়েছি। ইনস্টলমেন্ট, দুটো ইনস্টলমেন্ট দেওয়া হবে, 4% রেট, প্রতিটা ইনস্টলমেন্টের মান কত হবে? ডিজিটগুলো বুঝতে পারছো না, বড় বড় করে লিখছি, 720p দেখার চেষ্টা করো। আচ্ছা, 2550 টাকা 4%, তো বেসিক্যালি 4% মানে কত? 1/25। 4% মানে 1/25। ইনস্টলমেন্টের কোশ্চেন আমি কি বলেছিলাম, তোমরা কি করবে, দুবার এরকম লিখবে, 25 25 + 1 26, 25 আর 1 26, অর্থাৎ 25 × 26 এরকম লিখবে। তারপরের বার কী করবে, যেহেতু 2 বছর বলেছে, 25-এর স্কোয়ার করে দেবে 625, আর 26-এর স্কোয়ার করবে 676। এবার এগুলো হচ্ছে ইনস্টলমেন্টের মান, আর এগুলো হচ্ছে ক্যাপিটাল বা মানে ধার করেছিল যে টাকাটা। তো এবার গল্পটা হচ্ছে আমাদের এই দুটো দুটো ইনস্টলমেন্টকে সমান করতে হবে, তাই এটাকে আমি 26 দিয়ে গুণ করব, হলো। আলটিমেটলি এটা আমার কত হয়ে গেল, 650। তাহলে টোটাল ক্যাপিটাল কত হয়ে গেল, 600 600 1275। টোটাল সে 1275 ধার নিয়েছিল, যেটা দুটো ইনস্টলমেন্টের মাধ্যমে সে মেটাবে। এক একটা ইনস্টলমেন্ট হচ্ছে 676 ইউনিটের। 1275 ইউনিট মানে বলা ছিল 2550 টাকা। 1275 ইউনিট মানে যদি 2550 হয়, তাহলে 676 ইউনিট মানে কত, একটা ইনস্টলমেন্টের মান বেরোবে। এটা দিয়ে তো 2-এ কাটা যায়, 1352। কত আসছে, 1352 টাকা। গুণটা কেন করলাম না, কারণ 2 6 12, ইউনিট ডিজিট 2 আসছে, একটাতে ইউনিট ডিজিট 2 আছে, তাই এটা আমাদের অ্যান্সার। বাট গুণটা করো, 676 × 2-এ 1352 টাকা হবে। ক্লিয়ার? ভেরি গুড। চলো পরেরটা, 12 নাম্বার। এটা কোথাকার কোন বিএড এন্ট্রান্সের টেস্ট আমি জানি না, বাট বিএডে এসেছিল কোনোবার। বিএডের আবার এন্ট্রান্স টেস্টও হয়, জানা ছিল না। ওকে, এবার দেখো এটাতে আসি। একটি গাড়ির দাম হচ্ছে 3,25,000 টাকা, এর দামের 85% পর্যন্ত এর বিমা করা হয়েছিল। একটি দুর্ঘটনায় গাড়িটি সম্পূর্ণ ক্ষতিগ্রস্ত হয়ে যায় এবং বিমা সংস্থা বিমার 90% প্রদান করে। গাড়িটির দাম এবং যে টাকা পাওয়া গিয়েছিল তার পার্থক্য কত?
অর্থাৎ দাম হচ্ছে গাড়িটা 3,25,000। এবার আমি পলিসিটা এমনভাবে করলাম যে আমার মানে গাড়িটার যদি অ্যাক্সিডেন্ট হয় তাহলে পরে 85% অবধি বিমা করেছি, মানে আমি 85% অবধি পেতে পারবো। কিন্তু কোম্পানি আমাকে কি করলো, বিমা সংস্থা 90% প্রদান করেছিল। 90% মানে এই নয় যে তুমি 85%-এর বিমা করেছো আর তোমাকে 90% দিয়ে দিয়েছে, সেটা না। যে যত টাকার তুমি বিমা করেছো গাড়িটার তার উপরে 90% মানে টোটাল টাকাটাও দেয়নি, ঠিক আছে। তো এতে বলছে যে যে টাকা পাওয়া গেল আর যে গাড়ির দাম ছিল অ্যাকচুয়াল ডিফারেন্স কত হলো, মানে লস কত হয়ে গেল বলতে পারো। তো এটাকে কীভাবে করে করব, আমরা গাড়ির দামটাকে পরে আনছি। গাড়ির দাম যাই হোক না কেন, আমার বিমা করা হয়েছে 85%-এর, ঠিক। কিন্তু কোম্পানি আমাকে এই টাকাটাও দিল না, সে এই টাকার 90%, এটা হচ্ছে পাওয়ার কথা আমার, কিন্তু কোম্পানি আমাকে এই টাকারও 90% দিয়েছে। তো বেসিক্যালি 90% থেকে আমি যদি পার্সেন্ট তুলি 9/10, অর্থাৎ 9×5 = 45, 9×72 = 76, 76.5% টাকা আলটিমেটলি আমি পেলাম। পাওয়ার কথা ছিল 85% এই দামের, কিন্তু আমাকে ওরা কম দিল, 90% দিল, সেই জন্য আমি অ্যাকচুয়ালি 76.5% পেলাম। তাহলে গাড়িটার দাম হচ্ছে 100% আর পেয়েছি 76.5%। তাহলে ডিফারেন্স কত হলো বলো দেখি? 23.5%-এর, তাই তো? 23.5%ই ডিফারেন্স হয়ে গেল গাড়ির দাম এবং পাওয়া টাকার মধ্যে। তো টোটাল আমার কত ছিল? 3,25,000, এর 23.5%-এর মান আমি বের করি। অনেকে করতে পারো কি আলাদা আলাদাভাবে বের করতে পারো, তাতে অনেকটা সময় নষ্ট হবে। এইভাবে করে করলে অনেকটা সময় সেভ হবে। পয়েন্ট তুললে আরেকটা জিরো আছে কাটা, 325 235টা গুণ করতে হবে, কোনো উপায় নেই, এটা আমাদের অ্যান্সার আসবে। বাট গুণটা করার প্রয়োজন নেই, কারণ উত্তরগুলোর প্রতিটার শেষে জিরো আছে, একমাত্র এটার শেষেই জিরো নেই, 5 আছে। আর এখানে 5×5 = 25, শেষে 5 আসার কথা, তো এটা হচ্ছে আমাদের অ্যান্সার। জাস্ট ক্যালকুলেশন, আর কিন্তু কিছু নেই, ঠিক। চলো 13 নম্বরে, একজন নির্মাতা তার উৎপাদিত সমস্ত দ্রব্য প্রতিটাকে 60 টাকাতে বিক্রি করেন। প্রতিটি দ্রব্য উৎপাদনে কাঁচামাল এবং শ্রমিক খরচ বাবদ 40 টাকা করে খরচা হয়ে যায় এবং কারখানা চালাতে প্রতি সপ্তাহে 3,000 টাকা খরচা হয়। কত সংখ্যক দ্রব্য উৎপাদন করে বিক্রি করলে প্রত্যেক সপ্তাহে কমপক্ষে 1,000 টাকা তো লাভ আমার হবে, 1,000 টাকা লাভ হবে, কমপক্ষে বলতে মানে 1,000 টাকা লাভ হবে। তো এখানে আমি কি করতে পারি, আমরা বেশি ভাবনা চিন্তা করতে যাব না, আমি কতগুলো জিনিস বলেছে সেই জিনিসটাকে আমি এক্স ধরছি। এক্সটা দ্রব্য আমি উৎপাদন করবো, এক্সটি দ্রব্য। তাহলে এক্সটি দ্রব্য যদি উৎপাদন করো, তোমার এক্সটি দ্রব্য উৎপাদন করতে খরচা কত পড়বে? প্রতিটা দ্রব্যতে কাঁচামাল আর শ্রমিক বাবদ 40 টাকা খরচা হয়, তাহলে এক্সট্রা দ্রব্যতে খরচা হবে 40x টাকা, প্লাস এক্সট্রা 3,000 টাকা তোমার প্রত্যেক সপ্তাহে খরচা হচ্ছে কিসের জন্য? প্রত্যেক কারখানা চালাতে। এই টাকাটা হচ্ছে তোমার ক্রয় মূল্য বা খরচা হয়ে গেল পুরোপুরি এক সপ্তাহের। কয়টা দ্রব্য তৈরি করতে? এক্সট্রা দ্রব্য। আর যখন তুমি একটা দ্রব্যকে 60 টাকায় বিক্রি করছো, তার মানে এক্সট্রা দ্রব্য বিক্রি করবে 60x-এ, এটা হচ্ছে বিক্রয় মূল্য। তাহলে বিক্রয় মূল্য মাইনাস ক্রয় মূল্য = প্রফিট, এটা বলেছে 1,000 টাকা হতে হবে। তাহলে এক্সের মান কত? 60x - 40x - 3,000 = 1,000, তার মানে 20x = 4,000, অর্থাৎ x = 200। তাহলে কটা দ্রব্য উৎপাদন করব আমি? 200টা। ক্লিয়ার? চলো চলো পরবর্তী কোশ্চেন 14 নাম্বার। সুমন বিশ্বাস বলছে ইউনিট ডিজিট দেখলেই হবে। হ্যাঁ অবশ্যই হবে, ইউনিট ডিজিট দিয়েই হবে। দেখো, একটি জিনিসের ধার্য মূল্য 900 টাকা স্থির করা হলো এবং পরপর 8%-এ দুটি ছাড় দেওয়া হলো। যদি বিক্রেতা 16%-এর একটা ডিরেক্ট ছাড় দেয়, তাহলে তাতে লাভ থাকবে না লস হবে? মানে একটা জিনিসের দাম আছে এমআরপি 900 টাকা, সে পরপর দুবার 8% ছাড় দিলে দেওয়ার তুলনায় যদি সে একেবারে 16%-এর ছাড় দেয়, তাহলে এতে ওর লাভ হবে, দোকানদারের লাভ হবে না দোকানদারের লস হবে? মানে ছাড়টা বেশি হয়ে যাবে না ছাড় কম হবে? করো এটা, তারপর আমি বলছি। এসএসসিতে আসা কোশ্চেন 2007-এ। 14 বি বলছো সাদ্দাম মল্লিক। ট্রাই করো। সৌমিতা বি, দেখো 900 টাকা দাম দিয়ে আমাদের এখানে পরে আসছি। যদি তুমি 8%-এর দুবার ছাড় দাও, মানে সাকসেসিভ ডিসকাউন্ট বলা হয়,
সাকসেসিভ ডিসকাউন্ট যদি ক্ষেত্রে ফর্মুলাটা যেটা সেটা ওই একই জিনিস, এখানে মাইনাস হয় 2r মাইনাস আর স্কোয়ার বাই 100%, এইটা বোঝা যাচ্ছে ব্যাপারটা। আর যদি তুমি ডিরেক্ট ছাড় দিতে তাহলে 16%, মানে ডিরেক্ট ছাড় দিচ্ছ 16%, কিন্তু যদি তুমি সাকসেসিভ ডিসকাউন্ট দাও, দুবার ছাড় দাও, তাহলে আলটিমেটলি যেটা হবে সেটা হবে এই পার্ট, এইটুকু ডিফারেন্স আসবে, কারণ এটা তো 8 দুনা 16 হচ্ছে, তাহলে ডিফারেন্সটা হবে এইটুকুর। 5.76-এর ক্ষতি, আচ্ছা দেখছি ক্ষতি হয় কিনা। তো আলটিমেটলি 8 স্কোয়ার বাই 100%, এইটা হচ্ছে ডিফারেন্স। মানে ব্যাপারটা আমি বোঝাই তোমাদেরকে, মনে করো একটা 100 টাকার জিনিস আছে, ঠিক আছে, 100 টাকার একটা জিনিস আছে, তুমি কি করলে এর উপরে 10%-এর ছাড় দিলে প্রথমে, তাহলে জিনিসটার দাম হয়ে গেল 90, তুমি এর উপরে আবার 10%-এর ছাড় দিলে মানে 9 টাকা হবে, এবার 90-এর উপর 9 টাকা, তাহলে কত হবে, 81 টাকা দাম হয়ে যাবে। অর্থাৎ আলটিমেটলি তুমি ছাড় দিয়ে ফেলছো 19 টাকার, ঠিক আছে। কিন্তু যদি তুমি একেবারে 20% ছাড় দিতে, তাহলে তোমার 20 টাকা ছাড় হয়ে যেত। অর্থাৎ পরের ক্ষেত্রে মানে ডাইরেক্ট যদি ছাড় দাও সেখানে কিন্তু তোমার লস হয়ে যাবে। আগের ক্ষেত্রে যদি ছাড় দাও তাহলে কিন্তু তোমার লাভ হচ্ছে, আর পরের ক্ষেত্রে যদি ছাড় দাও তাহলে কিন্তু মানে ডাইরেক্ট যদি ছাড় দাও তাহলে কিন্তু তোমার লস হয়ে যায়। তো এখানেও আমাদের লস হয়ে যাবে, কিন্তু ঠিক আছে, কি বলছে, আচ্ছা, কিন্তু এইটার মানে 8 স্কোয়ার বাই 100%-এর অর্থাৎ 0.64%-এর ক্ষতি হচ্ছে। কত টাকার মধ্যে, 900 টাকার মধ্যে। তাহলে 900-এর 0.64%-এর মান যদি আমি বের করি কত হবে, ওই 5.76। দেখো প্রফিট লসের গন্ডগোল হচ্ছে, আমি এটাকে ক্লিয়ার করে দিই তোমাদের মধ্যে। দেখো প্রফিট হবে কি না লস হবে ভালো করে দেখো। আমি 100 টাকার হিসাবে তোমাদের বোঝাচ্ছি। 100 টাকা দিয়ে তোমার যদি মনে করো দাম হয়, এটা মার্ক প্রাইস থাকে 100 টাকা, আমি 8%-এ যাচ্ছি না, আমি 10% দিয়ে বোঝাচ্ছি। 100 টাকার উপরে তুমি প্রথমে 10%-এর ছাড় দিলে, জিনিসটার দাম আসলো 90-তে, তুমি আবার 10%-এর ছাড় দিলে, 90-এর উপরে 10% মানে হচ্ছে 9 টাকার ছাড় দিলে জিনিসটার দাম আলটিমেটলি 81 হয়ে যাবে। অর্থাৎ তুমি বিক্রি করছো 81 টাকাতে। আর যদি তুমি ডাইরেক্ট তুমি এখানে না করে তুমি ডাইরেক্ট 20%-এর ছাড় দিয়ে দাও, মানে 10 দুনা 20, তাহলে তুমি জিনিসটাকে সেক্ষেত্রে বিক্রি করছো 80 টাকাতে। অর্থাৎ আগে তুমি 81 টাকায় বিক্রি করছিলে, এখন 80-তে বিক্রি হচ্ছে। তাহলে তোমার কি হলো, দোকানদার হিসাবে তোমার কি লস হলো না? তুমি 1 টাকা কম পেলে, কারণ যে কিনছে সে 80 টাকায় পেয়ে যাচ্ছে, তাহলে তার লাভ হচ্ছে কিন্তু তোমার লস হচ্ছে। তো সেম গল্প এখানে, 120-এর জায়গায় এখানে 10-এর জায়গায় 8% আছে, ব্যাস এইটুকুই গল্প। তো লস হচ্ছে 5.76 টাকার ক্ষতি। প্রফিট কীভাবে হবে, প্রফিট হবে না, ইট উইল বি লস। প্রফিট হবে যে কিনছে তার, বাট যে বিক্রি করছে তার তো লস হচ্ছে। আমি ভালো করে বুঝিয়ে দিলাম। তুমি যদি দুবার ছাড় দিয়ে বিক্রি করো তাহলে 81 টাকাতে তুমি বেচছো, আর যদি তুমি ডাইরেক্ট ছাড় দাও তাহলে তুমি 80 টাকায় বেচছো। তাহলে এবার নিচে বুঝে নাও কোথায় লস হবে, ঠিক না? দুটি পরপর বছরে আমার আয়ের অনুপাত হচ্ছে 2:3 এবং খরচের অনুপাত 5:9। যদি দ্বিতীয় বছরে আমার আয় 45,000 টাকা হয় এবং প্রথম বছরে আমার খরচ 25,000 টাকা হয়, তাহলে 2 বছরে আমার মোট সাশ্রয় কত হবে? তাহলে এখানটা আমি কিভাবে করে করি, ইনকাম আর এক্সপেন্ডিচার। তো প্রথম বছরে প্রথম আর দ্বিতীয় বছরের আয়ের অনুপাত 2:3, ফার্স্ট ইয়ার আর সেকেন্ড ইয়ার বলেছে। আর খরচের অনুপাতটা হচ্ছে 5:9। বলল দ্বিতীয় বছরে আমার, যদি দ্বিতীয় বছরে আমার আয় হয় 45,000, তাহলে 3-এর মান 45। তো 3-এর মান যদি 45 হয় তাহলে টোটাল আয় কত, 5 আর 3 আর 2 5। 3-এর আয় যদি হয় 45 3 মানে যদি 45,000 টাকা হয়, তাহলে 5 মানে কত হবে, 75,000 টাকা। তার মানে 2 বছর মিলে ওর আয় হয়ে গেল 75,000। এবার আসছি ব্যয়। বলছে প্রথম বছরে আমার খরচ হয় 25,000। প্রথম বছরে খরচ 25 মানে কি, 5 মানে 25, 5 মানে যদি 25,000 হয়, টোটাল খরচ 9 আর 5 14 মানে কত হবে, 70,000। অর্থাৎ তার টোটাল খরচ হলো 2 বছরে 70,000, আর সে 2 বছরে ইনকাম করেছিল 75,000, তাহলে তার সেভিংস সাশ্রয় হয়ে গেল 5,000 টাকার। এটা প্রশ্নটা ভুল ছিল, এখানে আয় ছিল, আমি এটা ঠিক করে সাশ্রয় করেছি। 15K কীভাবে, 15,000 টাকা কীভাবে আসছে, হাও? অনেকে 15,000 করছো, সৌমেন্দ্রনাথ তাড়াহুড়ো করো না, দেখো 45K -30K কীভাবে করে করছো, আই ডোন্ট নো। 5K, ইট উইল বি 5K।
দু বছরে আমার মোট সাশ্রয় বলেছে না, তো 2 বছরের মোট ইনকাম দেখো কত হবে, 75,000, আর 2 বছরের মোট খরচ হচ্ছে 70,000, তো বাঁচলো কত, 5,000 টাকা। ঠিক আছে, 5,000। কোশ্চেন, একজন ঠিকাদার একটি কাজ 40 দিনে শেষ করতে পারে। সে 100 জন লোক শুরুতে নিযুক্ত করলো এবং 35 দিন পরে আরও 100 জন লোক নিযুক্ত করায় কাজটা নির্ধারিত সময়ে সম্পূর্ণ হলো। যদি সেই অতিরিক্ত লোককে সে নিযুক্ত না করতো তাহলে নির্ধারিত সময় থেকে কতদিন দেরিতে কাজ শেষ হতো। তো এখানে আমরা যেটা করব, প্রথমে লোক ছিল কতজন, 100 জন। 100 জন লোক মিলে 35 দিন কাজ করেছে, কত কাজ হয়েছে, 3500 কাজ হয়েছে, আমি ধরলাম 35 10 100তে 3500 টোটাল কাজ। পরে কি করা হলো, 100 জন আরও যোগ করলাম 200 জনকে, দিয়ে নির্ধারিত সময়ে কাজ শেষ হলো, মানে 40 দিনে কাজটা শেষ হলো। 35 দিন আগেই কাজ হয়েছিল, 5 দিন বাকি আছে, 205 1000, অর্থাৎ টোটাল কাজ আমি বলতে পারি 4500 ইউনিটের। এবার বলছে পরে যদি এই 200 জনের 100 জনকে এক্সট্রা আমি অ্যাড না করতাম তাহলে আমার টোটাল কতদিন বেশি লাগতো। তাহলে যদি টোটাল 100 জনই থেকে যেত প্রথম থেকে, তাহলে 4500 কাজ করতে তাদের 45 দিন লাগতো, কারণ 35 দিনে 3500 করছে, 4500 কাজ 45 দিনে করবে, বোঝা যাচ্ছে। তো কতদিন বেশি লাগতো, 40 দিনে শেষ হওয়ার কথা, 45 দিনে শেষ হতো, তার মানে 5 দিন অতিরিক্ত সময় লাগতো। প্রতাপ সরকার, দাদা আমার অ্যান্সার দেখছো না? দেখছি, অবভিয়াসলি দেখছি। একজন ব্যবসায়ীর কাছে 1000 কেজি চিনি রয়েছে, যার কিছু অংশ 8% লাভে আর বাকি 18% লাভে বিক্রি করলেন। তিনি মোটের উপরে 14% লাভ করলেন। 18% লাভে বিক্রিত অংশের পরিমাণ কত? এটা কিভাবে করে করবে করো, তারপরে আমি করাচ্ছি। অ্যান্সার করুক 1-2 জন। যারা দেখছো ভিডিওটা ভালো লাগছে, লাইক কিন্তু অবশ্যই করবে, লাইক করতে ভুলবে না। আর যারা এখন সাবস্ক্রাইব করোনি, সাবস্ক্রাইব বাটনটা প্রেস করে দাও, ঠিক আছে? তাহলে নেক্সট ক্লাসেসগুলো টাইম মতো পেয়ে যাবে। অবভিয়াসলি অ্যালিগেশন আমরা এখানে ইউজ করব সব থেকে বেস্ট ওয়ে। কিছুটা 8% লাভে, কিছুটা 18% লাভে বিক্রি করেছে, মোটের উপর লাভ 14%-এর। 14 থেকে 8 বাদ দিলে 6, 18 থেকে 14 বাদ দিলে 4, 2:3। অর্থাৎ প্রথম প্রকারটার অনুপাত, প্রথম প্রকার আর দ্বিতীয় অংশ, এই দুটোর অনুপাত হচ্ছে 2:3। তাহলে 2 আর 3 মানে হচ্ছে 5, 5 মানে যদি 1000 কেজি হয়, 5 মানে যদি 1000 কেজি হয়, তাহলে 18% লাভে বিক্রি করেছে 3 ইউনিট, 3 মানে কত হবে, 600 কেজি। ক্লিয়ার? অ্যালিগেশন দিয়ে করব, তাই এটা মেন WBCS 2008 মেন্স এসেছিল। বাহ। তো 20 নাম্বার এবং আজকের লাস্ট কোশ্চেন, ঠিক আছে? একটু বড় বড় কোশ্চেনগুলো দেখছো তাই 20টা রেখেছি, 25টা করেই রাখবো, 20টা না 25টাই থাকবে। দুদিন ধরে একটু শরীরটা ঠিক যাচ্ছে না, কেন জানি না, এনার্জি পাচ্ছি না, তো আবার একটু এনার্জি আসলে অবশ্যই করাবো, ঠিক আছে? একটু ঝিমঝিম ভাব লাগছে দুদিন ধরে। ও আরেকটা জিনিস তোমরা হয়তো দেখেছো কিনা, এসএসসির CGL এর যে আমাদের যে CPT টাইপিং টেস্ট, তার ডেট দিয়ে দিয়েছে। আগে বলেছিল ডিসেম্বরে হবে পরীক্ষা, ডেট বলেছিল না, ডেট দিয়ে দিয়েছে 18 এবং 19। 18 আর 19-এর মধ্যে কারো কোনো দিন পড়তে পারে, তো এটা টাইপিংয়ের ডেটও দিয়ে দেওয়া হয়েছে, তো 18-19। তো এদিন যখন টাইপিং হয়ে যাবে, পুলিশ 100 মিটার দূর থেকে একটি চোরকে ধাওয়া শুরু করলো। যদি পুলিশ আর চোরের গতিবেগের অনুপাত এত হয়, তাহলে পুলিশ ধরার পূর্ব মুহূর্ত পর্যন্ত চোরটি কত দূরে যেতে পারবে? সুপ্রতিম বলছো সিপিটিতে বাদ পড়ে। সিপিটিতে বাদ পড়ে বলতে সিপিটি কোয়ালিফাই না করতে পারলে তো অবশ্যই বাদ পড়বে, টাইপিং এগুলোতে বাদ যাবে। তবে বাদ যাবে বলতে কিছু পার্টিকুলার পোস্ট আছে 5 থেকে 6টা, সেই পোস্টগুলোর জন্য শুধুমাত্র সিপিটিটা বা টাইপিং টেস্টগুলো লাগে, বাদবাকি পোস্টগুলোর জন্য কিছু লাগে না। অর্থাৎ বাদবাকি পোস্টগুলোর জন্য এই রেজাল্টের উপর টোটাল 33টা পোস্ট আছে, তার মধ্যে 6 থেকে 7টা পোস্টের জন্য সিপিটি লাগে, আর 2টো পোস্ট ট্যাক্স অ্যাসিস্ট্যান্ট CBIC, ট্যাক্স অ্যাসিস্ট্যান্ট CBDT, 2টো পোস্ট এর জন্য টাইপিং টেস্ট লাগে। বাদবাকি যেগুলো পোস্ট আছে সেগুলোর জন্য কোনো কিছু লাগে না, শুধু ডকুমেন্ট ভেরিফিকেশনই আছে পরের স্টেপ, বোঝা গেল? অর্থাৎ কেউ যদি সিপিটি বা টাইপিং টেস্ট কোয়ালিফাই না করতে পারে, তাহলে সে ওই পোস্টগুলোর জন্য শুধুমাত্র এলিজিবল হবে না, বাদবাকি পোস্টগুলোর জন্য সে এলিজিবল হবে। সেগুলোর কাট অফ যদি সে পার করতে পারে তাহলে তার জব হবে সেগুলোতে, ঠিক আছে? এটাই হচ্ছে ব্যাপার। তো আর বাদ তো অনেকেই যাবে, 32,000 জনকে দেখেছে, নিবে তো NTPC ছেড়ে দেবো না, দেখো। আচ্ছা, এটা গল্পটা কি 100 মিটার দূর থেকে দেখা শুরু করলো। তো এই চোর পুলিশ আমি অনেকবার করিয়েছি, এটা পুলিশ আর এটা হচ্ছে চোর। তো চোরটা অলরেডি 100 মিটার দূরে ছিল, যখন পুলিশও দৌড়তে শুরু করলো চোরও দৌড়চ্ছে।
তো পুলিশটা একসময় চোরটাকে ধরে ফেলে, কেন ধরে ফেলে? কারণ পুলিশের স্পিড চোরের থেকে বেশি, কারণ পুলিশের স্পিড 5, চোরের স্পিড 4। তো আমি যদি পুলিশের স্পিডকে 5x আর চোরের স্পিডকে 4x বলি, তাহলে যে টাইমটা লাগবে ওকে ধরতে সেটা হচ্ছে কি, কারণ পুলিশটাকে শুধুমাত্র 100 মিটারই কভার করতে হবে, তার বেশি না। যে গ্যাপটা অলরেডি হয়ে আছে সেটা কভার করতে হয়। তো 100 মিটার কভার যদি করতে হয়, তাহলে ডিস্টেন্স বাই স্পিড মানে কি হয়ে যাবে, স্পিডটা মাইনাস হয়, একই দিকে দৌড়ালে গতিবেগগুলো মাইনাস হয়, অর্থাৎ 100/x এতটা সময় লাগবে। আর বলছে এই টাইমের মধ্যে চোরটা কত দূর দৌড়তে পারবে। তাহলে চোরটা কত দূর দৌড়বে কীভাবে বের করবো? ডিস্টেন্স ইজ ইকুয়াল টু টাইম ইন্টু স্পিড। তো চোরের স্পিড তো 4x, তার মানে 400 মিটার। তাহলে যতক্ষণে পুলিশটা ওকে ধরবে, চোরটা আরও 400 মিটার এদিকে চলে যাবে। চোরটা 400 যাবে আর পুলিশটা টোটাল 500 যাবে। তো এই হলো গল্প। এমনিও দেখে করতে পারতে, 5 4 আছে, 4 থেকে 400 করা যেত। তো আজকে এই 20টা কোশ্চেনই ছিল। 5,000 টাকা বিকে 2 বছরের জন্য এবং 3,000 টাকা সিকে 4 বছরের জন্য একই সরল সুদের হারে ঋণ দিল এবং উভয়ের কাছ থেকে সুদ হিসাবে মোট 2200 টাকা পেল। তাহলে বার্ষিক সরল সুদের হার কত? দাদা একটু 10 ক্লাস এক্সামগুলো লাইক এবিপি এগুলো একটু পড়াবেন। 10 ক্লাস এখন সময়টা একটু কম। সৌম্য বলছে দাদা এনটিপিসিটা আমাদের জন্য ছেড়ে দিও, আমাদের ছেড়ে দিই এনটিপিসি পরীক্ষা ছেড়ে দেবো। দেখো কখনোই যতক্ষণ না আলটিমেটলি কেউ ডকুমেন্ট ভেরিফিকেশন করতে যায়, সেই সিটটা সে অকুপাই করে না, ঠিক আছে? তো সেটা নিয়ে চাপ নেই, কারণ যারা ডকুমেন্ট ভেরিফিকেশনে যাবে কিন্তু তারপরে নেবে না জবটা, সেক্ষেত্রে সিট নষ্ট হয় যে কারোর ক্ষেত্রেই। তো সিজিএল বলো, রেলওয়ে বলো, তাই বলো। তো পরীক্ষাগুলো আমি দিই দিচ্ছি এই কারণে, যেমন সিজিএল 100% তো শিওর নয় না, যে যতক্ষণ অ্যাপয়েন্টমেন্ট লেটার হাতে না পাচ্ছ বা ফাইনাল লিস্টে নাম না দেখছো ততক্ষণ থেকেও শিওর না যে জবটা হবেই, এটা কেউ বলতে পারে না। হ্যাঁ, মার্কস যেটা আছে, পসিবিলিটি আছে যে কোনো না কোনো একটা পোস্ট পাইলে পেতে পারি, বাট যখনই এই সিজিএল 2018 যদি ফাইনাল রেজাল্ট ডিক্লেয়ার হয়ে যাবে যেদিন, তখন যদি মনে হয় আমি আমার ডিজায়ার্ড পোস্ট পেয়ে গিয়েছি, ঠিক আছে, তো সেক্ষেত্রে 2019-এ যাবো না, এনটিপিসির অবভিয়াসলি ডকুমেন্ট ভেরিফিকেশনে যাবো না, এটা স্বাভাবিক কথা। বাট যদি না হয়, কে বলতে পারে? নো ওয়ান ক্যান সে কাল কিসনে দেখা। তো এই হচ্ছে ব্যাপার। চলো, টাইপিংয়ের উপর ভিডিও দেওয়া আছে, দেখে নেবে আমার একে ইনসাইটস চ্যানেলে। তো বেসিক্যালি এখানে কিছু না, 5,000 টাকা ছিল, 5,000 টাকার উপর 2 বছরের জন্য রেটকে আমি আর ধরে নিই, তাহলে 2R%, এত টাকার সুদ হবে। আর সিকে দিয়েছিল 3,000 টাকা, 4 বছরের জন্য 4R%। এই টোটাল টাকাটা হচ্ছে 2200। পার্সেন্ট তুললে 100 আসবে, 0000 কাটা, 0000 কাটা 100R, আর এদিকতে হচ্ছে 120R, 2200, 220R 2200, R is equal to 10। তাড়াহুড়ো করতে গিয়ে সিলি মিস্টেক, একটু টাইম নিয়ে করো, কারণ সে তাড়াহুড়ো করতে গিয়ে সিলি মিস্টেক শুধু তোমার নয়, আমারও হয়ে যায়। তো এই কটা কোশ্চেন ছিল আজকের এই ভিডিওতে, 21 নাম্বার, ঠিক আছে? 21 নাম্বার, 21টা কোশ্চেন ছিল। পরবর্তী কালকে আমাদের রিজনিংয়ের ক্লাস হবে শনিবার, এবং রোববার দিন আমি চেষ্টা করছি যদি কালকের মধ্যে তৈরি করতে পারি তোমাদের জন্য স্ট্যাটিস্টিক্সের পার্টটা, তাহলে পরে সেটার উপর ভিডিও রোববার দিন করাবো, একটা ক্লাস হবে ডেডিকেটেড, যেখানে স্ট্যাটিস্টিক্সের থেকে যে সকল জিনিসগুলো তোমাদের আছে রাশি বিজ্ঞানের থেকে রেলওয়েতে, সেগুলো আমি করিয়ে দেবো তোমাদেরকে। আর এসব বলে স্যারের সিরিজটা একটু স্টপ আছে, আমি এনার্জি একটু কম পাচ্ছি বললাম, যেটা বুঝতেই পারছো, তো সেটা আমি স্টার্ট করে দেবো, 1-2 দিন যেতে দাও। আবার স্যার কোশ্চেনে আসি। একটি সংখ্যার সঙ্গে 5 যোগ করে যোগফলকে 5 দিয়ে গুণ করা হলো, গুণফলকে 11 দিয়ে ভাগ করা হলো, করে ভাগফল 9 আর ভাগশেষ 1 পেলাম। সংখ্যাটি কত হবে? সংখ্যাটা কত হবে? তো সংখ্যাটাকে আমি x ধরে নিই, যে সংখ্যাটা x, বেশি ভাবনা চিন্তা করবো না, সংখ্যাটাকে x ধরি। আচ্ছা, এর সাথে 5 যোগ করার পরে যোগফলকে 5 দিয়ে গুণ করে যদি আমি এটাকে 11 দিয়ে ভাগ দিই, মানে এটা হচ্ছে ভাজ্য, ভাজক হয়ে গেল 11, ভাগফল পাবো 9 আর ভাগশেষ পাবো 1। ভাজ্য ইজ ইকুয়াল টু ভাজক ইন্টু ভাগফল যোগ ভাগশেষ। তার মানে x প্লাস 5 ইন্টু 5, 11 9 99, আর 1 যোগ করলে 100 হয়। তাহলে x প্লাস 5 ইজ ইকুয়াল টু কত হয়ে যাবে? 5 দিয়ে ভাগ দিলে 20, অর্থাৎ x ইজ ইকুয়াল টু 20 থেকে 5 চলে গেলে 15। তাহলে সংখ্যাটি কত ছিল? সংখ্যাটা ছিল 15। হ্যাঁ, ওই জন্য আমি ওটা ভাগেরটা প্লাস মনে হচ্ছিল, আমি ওই জন্য ভাগ করে দিয়েছিলাম, ঠিক আছে? 15 ক্লিয়ার? সঞ্জয় আচার্য বি বলছো, ভেরি গুড। চলো 15। আচ্ছা, তারপর এটা দেখি, সকলেই কমেন্ট করার চেষ্টা করো, আর যে কোশ্চেন্সগুলো পারছো না সেগুলো নোট ডাউন করে রাখো, ঠিক আছে? সুবীর, আমার কার্ড থেকে জয়েন হচ্ছে না।
জয়েন যাদের হচ্ছে না ওদের আমি পরে একটা ভিডিও বানিয়ে দেবো, যারা স্মার্টনেসে জয়েন করতে পারছো না, কারণ সেটার তো কি প্রবলেম হচ্ছে, আমি আলাদাভাবে একটা ভিডিও সেপারেট করে তোমাদের দিয়ে দেবো কীভাবে জয়েন করবে 1-2 দিনের মধ্যে। আচ্ছা দেখো বলছে এক ব্যক্তি প্রথম মিনিটে 3 মিটার কাপড় এবং পরবর্তী মিনিটে প্রতি মিনিটে অতিরিক্ত হাফ মিটার করে কাপড় সেলাই করতে পারে, 38 মিটার কাপড় সেলাই করতে মোট কত মিনিট টাইম লাগবে? আচ্ছা একটু আস্তে আস্তে করাবো, ঠিক আছে একটু আস্তে আস্তে করাচ্ছি। এক ব্যক্তি প্রথম মিনিটে 3 মিটার কাপড় এবং পরবর্তী প্রতি মিনিটে হাফ মিটার করে কাপড় সেলাই বেশি করে করতে পারে। মানে প্রথম মিনিটে 3 মিটার করলো, পরের মিনিটে 3.5 মিটার, তারপরে মিনিটে 4 মিটার, মানে ওর ধীরে ধীরে স্পিড বাড়ছে, এনার্জি বাড়ছে, ওই জন্য ও ধীরে ধীরে প্রত্যেক মিনিটে কাপড় সেলানোর পরিমাণটা বেশি হয়ে যাচ্ছে। তো আলটিমেটলি 38 মিটার কাপড় সেলাই করতে তাহলে তার কত সময় লাগবে? কতক্ষণ লাগবে? 8 মিনিট। ওকে, তো দেখো অনেক রকমভাবে করতে পারো। বেসিক্যালি একটা প্রসেস হচ্ছে এরকম, প্রথম মিনিটে 3 মিটার, তারপরে 3.5 মিটার, তারপরে 3.5 মিটার, তারপরে করবে 4, তারপরে করবে 4.5। তো এক এক করে আমরা চেক করে করে দেখতে পারি কখন 38 আসছে, এটা আমরা ধ্যান রাখতে পারি। এটা একটা প্রসেস করতে পারো, অন্যরকমভাবে হবে, আমি বোঝাচ্ছি। এটা হলো 5, তারপরে হবে 5.5, তাই না? 2 2 4 2 6, তারপরে হলো 6। তো আমরা এখনও অবধি দেখি কত হচ্ছে। 3 3 6 4 10 4 14 আর 5 19 আর 5 24 6 30 এখনও অবধি হলো। 31 31.5 হলো, তাহলে 6.5, তাহলে 32 38। দেখো 38 টোটাল, এগুলো যোগ করে টোটাল 38, তার মানে টোটাল কতক্ষণ লাগলো? 8 মিনিট লাগলো। তো এমনি ক্যালকুলেশন করে তোমরা এটাকে বের করে নিতে পারবে। বাট যদি বলো স্যার এটা কি কোনো ম্যাথমেটিক্যাল প্রসেস কি, তাহলে ম্যাথমেটিক্যাল প্রসেস হচ্ছে এরকম, প্রথম মিনিটে 3, পরের মিনিটে 3.5, এই তারপরে 4, এইভাবে করে যদি চলতে থাকে এবং সবগুলো মিলিয়ে হওয়া উচিত 38 মিটার। তো এটা একটা সমান্তর প্রগতি। কীরকম দেখো, 3কে আমি লিখতে পারি 6/2, আর এটাকে লিখতে পারি 7/2, 8কে লিখতে পারি, 4কে লিখতে পারি 8/2, এইভাবে করে চলতে আছে। আমি মনে করে নিচ্ছি এখানে এনটা পদ আছে, আমি মনে করে নিচ্ছি এন সংখ্যক পদ এখানে আমার আছে। এখানে যদি এন সংখ্যক পদ থাকে, এন সংখ্যক পদের সমষ্টির ফর্মুলা কি হয়? n/2 ইন্টু 2a, এ বলতে প্রথম পদ, প্লাস n-1 ইন্টু কত করে বাড়ছে? হাফ হাফ করে বাড়ছে, এটাই হওয়া উচিত 38। তো বেসিক্যালি এখান থেকে আমরা যদি সলভ করে নিই এটাকে, দেখো n ইন্টু এখানে পেলাম 6, এখানে পেয়ে গেলাম n/2 মাইনাস হাফ ইজুকাল টু 38 দুনা 76, আর n ইন্টু 6 থেকে হাফ চলে গেলে 5.5, অর্থাৎ n/2 প্লাস 11/2 ইজুকাল টু 76, অর্থাৎ n ইন্টু n প্লাস 11 ইজিক্যাল টু 4 6 24, হাতে থাকলো 2, 4 7 1 মিনিট 2 সরি 2 6 12 2, হাতে থাকলো 1 152, অর্থাৎ n স্কোয়ার প্লাস 11n মাইনাস 152 ইজিক্যাল টু 0। এই দ্বিঘাত সমীকরণটাকে সলভ করলে তোমরা এক্সের দুটো মান পেয়ে যাবে। একটা হচ্ছে এখান থেকে দুটো মান আসবে, তার মধ্যে একটা মান তোমাদের 8 আসবে, ঠিক আছে? একটা মান মাইনাসে আসবে আর একটা মান পজিটিভ আসবে, সেই পজিটিভ মানটাকে নেবে 8। তো এটা হচ্ছে প্রসেস, বাট এটা বাড়িতে করার জন্য পরীক্ষায় আমরা যেভাবে বললাম প্রথমটা, ওই মেথডেই করলে আমাদের সময় সেভ হবে। বাট আমি যেহেতু আমার এটা বৈশিষ্ট্য, আমি যখন করাই যেটুকু মেথড জানি, একটা দুটো জানি, সেটা আমি করে দিই। অর্থাৎ 20-20টা কোশ্চেন, কিন্তু দেখতে গেলে পরে সেখানে আমাদের অনেকগুলো হয়ে যায়। বাট যেহেতু সবগুলো মেথড যতটুকু আমি জানি জানানোর চেষ্টা করি তোমাদেরকে। আচ্ছা 8 নম্বরে চলে আসো। আচ্ছা কি বলছে 8 নাম্বার বলছে, এক ছাত্র প্রথম দিনে 2টি, দ্বিতীয় দিনে 4টি আর তৃতীয় দিনে 8টি করে শব্দ মুখস্থ করে, 7 দিনে সে মোট কটি শব্দ মুখস্থ করতে পারবে? দেখো এটা করো দেখি, কেউ পারো নাকি করতে? তো এটাকে কিভাবে করে করা যেতে পারে? দেখো প্রথম দিনে 2টো, দ্বিতীয় দিনে 4টা, তৃতীয় দিনে 8টা, এইভাবে করে করছে, 7 দিনে কটা হবে? তো এমনি তোমরা বলতে পারো তাহলে স্যার আমরা হিসাব করি 2 4 তারপরে স্যার 8, তাহলে বুঝতে পারছি সিরিজটা স্যার ডবল হচ্ছে, তাহলে স্যার এরপরে 16 হবে, তারপরে 32 হবে, তারপরে 64 হবে, তাই না? তো এইভাবে করে হবে আর কি, 3 তারপরে 128, সবগুলো যোগ করে দিতে পারো, ঠিক আছে? যোগ করে দিতে পারো, যা আসবে এখান থেকে। তো আমি এটা না করে আমরা কি করব, আমরা এখানে গুণোত্তর প্রগতি, জিওমেট্রিক প্রগ্রেশন বা গুণোত্তর প্রগতি অ্যাপ্লাই করব। গুণোত্তর প্রগতিতে কি বলছে, এখানে কতগুলো টার্ম আছে, মানে না সমষ্টি T7 মানে S7,
বলতে পারো। S7 এখানে 7টা পদ, এরকম 7টি পদের সমষ্টি বের করতে হবে কিসের ক্ষেত্রে? গুণোত্তর প্রগতি। গুণোত্তর প্রগতিতে সমষ্টির ফর্মুলা হয়ে যায় a ইন্টু r⁻n-1 আর বাই হচ্ছে r-1। a মানে প্রথম পদ অর্থাৎ 2, আর আর বলতে কত কত করে বাড়ছে দেখো, 2 গুণ করে করে বাড়ছে, দ্বিগুণ করে করে। তাহলে 2 কয় ঘর অবধি বের করতে বলেছে? 7, তাহলে 2⁻7-1/2-1। 2-1 মানে তো 1, আর 2⁻7 মানে কত হয়ে যায়? 2⁻7 মানে হয়ে যায় 128, তার থেকে 1 চলে গেলে 127। 127 2 হচ্ছে 254, তাহলে 254টা করবে। 256 কেন করছো তোমরা? 256 আসছে কি দেখি? 8 আর 4 12, 2 14 6 20, আর 8 28, 2 30, না 34, 256 হবে না, ম্যাক্সিমাম সকলে ভুল করছো। দেখো 254 আসবে। এটা যোগ করলে পরেও দেখো 8 আর 4 12, 2 14 আর 6 20, 8 28, 2 30, 34 4, হাতে থাকলো 3, 12 আর 3 15, 5 6 21, 24 আর 1 25, 254, কারণ এখানে একটা মাইনাস আসবে তাই। ঠিক আছে, তো আমারটা নর্মালাইজেশনে বেশি বাড়বে। আচ্ছা, 22 জনের নম্বরের গড় হচ্ছে 45, তাদের মধ্যে প্রথম 10 জনের নম্বরের গড় 55 এবং 11 জনের শেষ 11 জনের নম্বরের গড় 40, তাহলে 11তম ছাত্রের নম্বর কত? তো 22 জনের গড় যদি 45 হয়, সমষ্টি হচ্ছে 990। আচ্ছা, 10 জনের গড় হচ্ছে 55, তাহলে সমষ্টি হচ্ছে 550, আর 11 জনের গড় হচ্ছে 40, তাহলে 440। যোগ করলাম 990 চলে এলো। বাহ, 11 আর 10-এ 21 জনেরও বয়সের সমষ্টি 990, আবার 22 জনের বয়সের সমষ্টিও 990, তার মানে মাঝখানের যে ওই 11 নম্বর পাবলিক যে আছে, মানে 11 নম্বর যে স্টুডেন্টটা আছে, তার বয়স 0। লেটেস্ট 0 বয়স, বুঝতে পেরেছো? না সরি, 0 বয়স কেন বলছি, 0 নম্বর, অর্থাৎ ও ফেল করে গেছে পরীক্ষাতে। ঠিক আছে, তো ও 0 পেয়েছিল। মাঝখানে যে 11th নাম্বার স্টুডেন্ট, তো ও পেয়েছে 0, ও ফেল করে গেছে। দেখো, আচ্ছা, 25 জন লোক ও 10 জন বালক একটি কাজ 6 দিনে করে। এটা একটু বড় হবে, আমি যেভাবে করি একটু বড় হয়ে যায় তোমাদের। মানে টাইম অ্যান্ড ওয়ার্কের এই একটা পার্টিকুলার কোশ্চেন আছে যেটাতে একটু সময় লেগে যায় বেশি আমার তুলনামূলকভাবে। যাই হোক, পরীক্ষায় আসলে এইভাবে করেই করেছি। একটি পূর্ণ চৌবাচ্চা দুটি নল দিয়ে যথাক্রমে 40 আর 60 মিনিটে খালি হয়। প্রথম নল 10 মিনিট খোলার পর দ্বিতীয় নলটি খুলে দেওয়া হলো, কতক্ষণে চৌবাচ্চাটি খালি হবে? তো এটা তো ইজিলি পারবে তোমরা। একটা নল 40 মিনিটে খালি করে, অপর নলটা 60 মিনিটে, তাহলে টোটাল ট্যাঙ্কের আমি ক্যাপাসিটি ধরে নিলাম 120, লসাগু। তাহলে 40 3 120, 60 2 120, অর্থাৎ প্রথম নলটা 3 মিনিটে, মানে 3 ইউনিট খালি করে প্রত্যেক মিনিটে, আর দ্বিতীয় নলটা 2 ইউনিট খালি করে প্রত্যেক মিনিটে। প্রথমে আমি প্রথম নলটাকে খুলেছিলাম 10 মিনিটের জন্য, তাহলে 10 মিনিটে এটা 10 দিনে 30 ইউনিট ভরবে, 30 ইউনিট খালি করবে, তাহলে বাঁচলো 90 ইউনিট। এখন এই 90 ইউনিট খালি করার সময় আমি আবার কি করলাম, পরের নলটাকেও চালু করে দিলাম। ঠিক আছে, ওকে। তো কি হচ্ছে ব্যাপারটা, তো এটাকে আমি ভাগ যদি দিচ্ছি, তাহলে 3 আর 2 হচ্ছে 5, 5 18তে 90। তাহলে যখন দুজন মিলে কাজ করা শুরু করলো 10 মিনিট পর থেকে, তখন আরও 18 মিনিট লাগছে। আর আগে 10 মিনিট লেগেছিল, এখন আরও 18 মিনিট লাগলো, তাহলে টোটাল টাইম হয়ে গেল কত? 28 মিনিট। ঠিক আছে, এটা হচ্ছে 28। টপ 1 বেঙ্গলি 28 বলছো, ঠিক আছে, ওকে। আচ্ছা, একটি বাস 72 কিলোমিটার পার ঘন্টা গতিবেগে চলে কোনো দূরত্ব 15 ঘন্টা অতিক্রম করে। সেই দূরত্ব 12 ঘন্টায় অতিক্রম করতে হলে গতিবেগ কত বাড়াতে হবে? মাত্র 1 জিবি মস্তিষ্ক, অবভিয়াসলি মস্তিষ্কের মেমোরিও কম, আমাদের মেমোরি কম বলবো না, প্রচুর আছে, বাট আমরা ইউজ করতে পারি না, এই হচ্ছে আমাদের প্রবলেম। হিউম্যান মাইন্ড আমরা টোটাল 100% ইউজ করতে পারি না। দেখো, একটি বাস, তাহলে বাসটা 72 কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগে যাচ্ছে, 15 ঘন্টায় কোনো একটা জায়গা অতিক্রম করলো, মানে দূরত্ব হয়ে গেল এটা। এবার এই দূরত্বটা যদি তোকে 12 ঘন্টায় অতিক্রম করতে হয়, তাহলে নতুন স্পিড কত হয়ে যাবে? 90। তাহলে আগে, এখন হয়ে গেল 90, আগে ছিল 72, তাহলে কত স্পিড বাড়লো? 18। কত বাড়লো? 18 বাড়লো, 18। অনেকে পুরনো প্রশ্নের 12 নম্বরের উত্তর দিচ্ছ, তারা ফরওয়ার্ড করে নাও, একদম লাইভ চলে আসো, তোমরা একটু পিছনে চলছো স্পিডের জন্য নেটে। ক্লিয়ার?
ম্যাথে সবল হওয়ার একটাই উপায়, প্র্যাকটিস প্র্যাকটিস অ্যান্ড প্র্যাকটিস, তার বাইরে কিছু নেই। আচ্ছা 15 নম্বরে আসি। দুটি সমান দৈর্ঘ্যের ট্রেন যথাক্রমে 75 কিলোমিটার প্রতি ঘন্টা এবং 85 কিলোমিটার প্রতি ঘন্টা বেগে পাশাপাশি দুটি লাইনে পরস্পরের দিকে এসে পরস্পরকে 18 সেকেন্ডে অতিক্রম করে, প্রতিটি ট্রেনের দৈর্ঘ্য কত? তো কি বলছে, একটা ট্রেন এদিক থেকে আসছে, একটা ট্রেন এদিক থেকে, দুজনকে ক্রস করতে করলো কতকে 18 সেকেন্ড সময় লাগলো টোটাল ক্রস করতে। তাহলে বলছে ট্রেনের দৈর্ঘ্য কত? তো দুটো ট্রেনের দৈর্ঘ্য যেহেতু সমান, আমি ট্রেনের দৈর্ঘ্যটাকে এল মনে করতে পারি, তাহলে দুটো ট্রেনের মোট দৈর্ঘ্য হবে 2L। আর ট্রেন দুটো একে অপরকে অতিক্রম করার অর্থ হচ্ছে নিজেদের দূরত্বর সমষ্টিকে অতিক্রম করা, তার মানে 2L দূরত্ব তারা অতিক্রম করবে। দূরত্ব ইজুকাল টু গতিবেগ কিন্তু সময় হয়, বাট এই ক্ষেত্রে যেহেতু ট্রেন দুটো অপোজিট দিক থেকে আসছে তাই তাদের গতিবেগগুলো প্লাস হয়ে যাবে, অর্থাৎ 75 প্লাস 85। কিন্তু এটা কিলোমিটার প্রতি ঘন্টায় আছে, তাই 5/18 দিয়ে গুণ দিয়ে মিটার প্রতি সেকেন্ড করে নিলাম। সময় কতক্ষণ লাগে? 18 সেকেন্ড। গতিবেগ ইন্টু সময়। তো বেসিক্যালি দেখো কাটা গেল এটা, এটা কত হলো 160, 16 পাচ্ছে না 85 আর 5 90, 160, তার মানে 800। 2L যদি 800 হয় তাহলে এল কত হবে? 400। তাহলে এক একটা ট্রেনের যে দৈর্ঘ্য কত করে? 400 মিটার। স্পিড হয়ে যাচ্ছে? আচ্ছা ঠিক আছে, আর একটু কম করার চেষ্টা করছি। এটা বেসিক্যালি আমার ন্যাচারাল স্পিড, বুঝলে? আমি ইচ্ছা করে স্পিডে বলি না, আমার ন্যাচারাল স্পিডটা এরকম, মানে যবে থেকে পড়াচ্ছি বলতে পারো, পড়াতে স্পিডটা অটোমেটিক্যালি জানি না কেন হয়ে গেছে। তাও চেষ্টা করছি ধীরে 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 একটু কন্ট্রোলে আনার। জানি এটাতে অনেক স্টুডেন্টদের বুঝতে অসুবিধা হয়, আমি চেষ্টা করে চলেছি ওভার দ্য টাইম ধীরে ধীরে, যাতে আমি একটু স্লো মোশনে বোঝাতে পারি। আচ্ছা, এক ব্যক্তি স্রোতের অনুকূলে নৌকা চালিয়ে 1 কিলোমিটার পথ যায় 4 মিনিটে এবং প্রতিকূলে একই দূরত্ব 10 মিনিটে যায়। নদীর স্রোতের বেগ ঘন্টায় কত কিলোমিটার? স্রোতের গতিবেগ বের করতে হবে। যিশুদার সিজিএল কি হলো? সিপিটি এখন আছে, এবার সিপিটি দেওয়ার পরে তারপর ফাইনাল রেজাল্ট বেরোবে, ঠিক আছে? সিপিটি হবে, সিপিটি হওয়ার পরে একটা কাট অফ হবে, আবার ফাইনাল রেজাল্ট তখন বেরোবে যে কী হলো, কোন পোস্টে পেলাম কি পেলাম না, তো কোন পোস্টে পেলাম। তবে চান্সেস আছে কোনো না কোনো একটা পোস্ট হবে, দেখা যাক। বাট যেটা আমি এর আগেও বলেছি তোমাদেরকে, ওয়েস্ট বেঙ্গল আমার ছাড়ার কোনো ইচ্ছেই নেই, মানে যে পোস্টেই হোক না কেন ওয়েস্ট বেঙ্গলে বাইরে যাওয়ার আমার ইচ্ছে নেই, যেহেতু অলরেডি একটা জব করছি, যেই জবই করি না কেন, বাট একটা জব করছি অ্যান্ড আই এম স্যাটিসফাইড উইথ দ্যাট, আমি স্যাটিসফাইড। তো যদি ভালো লেভেলের কোনো পোস্ট পাই সেক্ষেত্রেও আমি, মানে ইচ্ছে আছে ওয়েস্ট বেঙ্গল ছাড়বো না, কারণ আমি জানি আমি যদি ওয়েস্ট বেঙ্গলে বাইরে যাই তাহলে আমি এই যে এতদিনের আমার পরিশ্রম এই ইউটিউবের পেজ প্রতি, এটা পুরোপুরি ব্যর্থ হয়ে যাবে, কারণ বাইরে গিয়ে আর এই সময়গুলো পেয়েও উঠবো না। আর যদি ওয়েস্ট বেঙ্গলে না থাকি তাহলে তোমরা সকলে ওয়েস্ট বেঙ্গলের স্টুডেন্ট, তো বাইরে বসে অন্য স্টেটে বসে আর কীভাবে তোমাদের সাথে ইন্টারাকশন হবে? তো ইচ্ছে আমার নেই, দেখা যাক কী হয় আলটিমেটলি। যদি ট্যাক্স অ্যাসিস্ট্যান্ট বা এই সকল লোয়ার পোস্টগুলো পাই তাহলে তো হয়তো জয়েন করবোই না, আমি ভেবে রেখেছি, যদি স্টেটে হলেও পড়ো, কারণ তার স্যালারি আর আমার স্যালারি মোটামুটি এক। যদি একটু ভালো লেভেলের হয়, ওয়েস্ট বেঙ্গল হয়, তাহলে অবশ্যই যাবো, আর যদি বাইরে হয় তাহলে একটু ভাবনা চিন্তা করতে হবে আর কি। আচ্ছা দেখো এবার সন্দেহ আছে, এক্সাইজ ইন্সপেক্টর, এক্সাইজের চাপ আছে, এখন বলা যাবে না, কারণ ধারের কাছে আমার কাট অফটা, আমাকে নাম্বারটা ডেসক্রিপটিভে যেহেতু মাত্র 58 দিয়েছে, আরটিআই তো আজকে করলাম, তোমাদেরকে দেখালাম লাইভ, তো সেটার কপিটা আসুক, দেখি কি নাম্বার দিয়েছে আমাকে। এখানে যদি আমাকে মোটামুটি 670-র কাছাকাছি দিয়ে দিত তাহলে এক্সাইজের কমপ্লিট শিওর হতাম যে আমি হয়ে যাবে এবং কলকাতাও পেয়ে যাব, কারণ কলকাতায় এবছর 139টা ভ্যাকেন্সি আছে শুধুমাত্র এক্সাইজ ইন্সপেক্টরেরই আনরিজার্ভডের। দেখা যাক এখন ভাগ্যে কী আছে। আচ্ছা, এক ব্যক্তি স্রোতের অনুকূলে নৌকা চালিয়ে 1 কিলোমিটার পথ যায় 4 মিনিটে এবং প্রতিকূলে একই দূরত্ব 10 মিনিটে যায়। নদীর স্রোতের বেগ বের করতে হবে। তো এখানে মোদ্দা কথা, স্রোতের গতিবেগের ফর্মুলা আমি বলেছি কি, স্রোতের প্রতিকূলে গতিবেগ প্লাস স্রোতের মাইনাস স্রোতের অনুকূলে গতিবেগ মাইনাস স্রোতের প্রতিকূলে গতিবেগ বাই 2, এটা হচ্ছে স্রোতের গতিবেগ হয়, ঠিক আছে? তো এখানে স্রোতের অনুকূলে গতিবেগ মানে ডাউন স্ট্রিমে গতিবেগটা কি বলা আছে? 1 কিলোমিটার যায় কতক্ষণে? 4 মিনিট। তো 4 মিনিট মানে বেসিক্যালি 4/60 ঘন্টা, তার মানে 60/4 অর্থাৎ 15 কিমি প্রতি ঘন্টা। আর স্রোতের প্রতিকূলে গতিবেগ কি বলছে? ওই 1 কিলোমিটারই যায় কিন্তু 10 মিনিটে, তাহলে 10/60 ঘন্টা মানে আলটিমেটলি 6 কিমি প্রতি ঘন্টা। তাহলে এখানে মানগুলো বসিয়ে দিই আমি, তাহলে কত হচ্ছে? 15 - 6/2
অর্থাৎ 4.5, 9/2 4.5। ক্লিয়ার? তো ওই জন্য আর এজ পার আর দেওয়া যাবে না। আচ্ছা, এক ব্যক্তি 82,000 টাকা তার 10 বছর আর 14 বছর বয়সী দুই পুত্রের নামে এমনভাবে রাখলেন যে 20 বছর বয়স হলে তারা সুদে আসলে সমান টাকা পাবে। এই কোশ্চেনটা কিন্তু দুরকমভাবে আসে, একটা সরল সুদে আসতে পারে, একটা কম্পাউন্ড ইন্টারেস্টে আসতে পারে। তাই পরীক্ষায় ভালো করে পড়ে নেবে কি সুদ দেওয়া আছে। যদি কিছু না বলা থাকে তাহলে সরল সুদ ধরবো, আর যদি চক্রবৃদ্ধি সুদ হয় তাহলে কিন্তু বলে দেবে, ঠিক আছে? কারণ তুমি হয়তো পড়লে না, তাহলে ভুল হয়ে যেতে পারে। তো এখানে শুধু সুদে আসলে বলেছে, কোনো কিছু বলেনি। তাহলে আমি মনে করছি যে বড় ছেলের নামে কত টাকা, তাই না? তো বড় ছেলে মানে আমি ধরছি এক্স টাকা, আর ছোট ছেলে মানে হচ্ছে আমি ধরছি ওয়াই টাকা রেখেছিল। তো এবার একটা গল্প ভালো করে বোঝো, বড় ছেলের এখন বয়স কত? 14, আর ছোট ছেলের বয়স হচ্ছে 10। তাহলে 14 থেকে এর যখন 20 বয়স হবে মানে কয় বছরের জন্য টাকাটা খাটবে ব্যাংকে? 6 বছরের জন্য। আর এর 10 থেকে 20 হবে মানে 10 বছরের জন্য খাটবে। তাহলে এই বড় ছেলের উপর বড় ছেলে সুদ পাবে কত টাকার? দেখো কত পার্সেন্ট সুদ পাবে। সুদের হার 8% করে 6 বছরের জন্য 48% সুদ পাবে শুধু। কিন্তু আমাকে বলেছে সুদে আসলে সমান হবে। তাহলে এক্স এর উপরে সুদ আসল কত হবে? 148%। সুদ আসল, শুধু সুদ হচ্ছে 48, বাট সুদ আসল 148। এটাই সমান হয়ে যাবে বলছে ওয়াই এর যে টাকা, মানে ওয়াই এর জন্য মানে ছোটোর জন্য যে টাকাটা রেখেছিল তার উপরে 8% করে 10 বছর খাটছে, 80% সুদ আসল 180%। এই দুটো পরিমাণ সমান। তাহলে এখান থেকে এক্স বাই ওয়াই যদি আমি করি 180/148, কারণ পার্সেন্টগুলো কাটাই যাবে। 4 4 16, 4 5 20, 4 3 12, 4 7 28। তাহলে এক্সের জন্য যদি 45 টাকা রেখে থাকে তাহলে ওয়াইয়ের জন্য রেখেছিল 37 টাকা, মানে বড় ছেলের জন্য 45 রাখলে ছোট ছেলের জন্য 37। দুটোকে যদি আমি যোগ করে দিই তাহলে আমার আসবে 82। তাহলে আমি বলতে পারি 82 মানেই হচ্ছে 82,000 টাকা। 82 মানেই হচ্ছে 82,000 টাকা। তাহলে বড় ছেলের জন্য রেখেছিল 45 ইউনিট, মানে হচ্ছে 45,000 টাকা। আমি এক্স আর ওয়াই ধরে করলাম, তোমরা চাইলে একটাকে একজনের নামে এক্স ভাবতে পারো, আরেকজনকে 82,000 মাইনাস এক্স ধরে করতে পারো, ওয়াইটা নাও নিতে পারো, সেক্ষেত্রেও হবে, ঠিক আছে? যেভাবে সুবিধা মনে হয় করতে পারো। আমার এক্স ওয়াই ধরলে, সোহেল বলছে দাদা এক্স এটা ধরলে হবে কেন? হবে না, অবশ্যই হবে। আর এক্স এই জায়গাটা অনেকে ভুল করছে, খুব ভুল করো তোমরা, আমি বারবার করে দেখছি অনেকেরই। তোমরা এই কাজটা কেন করো? 82,000 টাকাকে দুজনের মধ্যে ভাগ করছো, তুমি একজনকে ধরছো এক্স আর আরেকজনকে এক্স মাইনাস 82,000 কেন ধরবে? এই জায়গাটা কেন করো তোমরা? এটা 82,000 মাইনাস এক্স হবে, বুঝতে পারলে? তুমি যদি একজনের জন্য রাখো, দুজনেরকে মোট 15 টাকা রাখো, একজনের 5 টাকা রাখো, তো আরেকজনকে তুমি 5 মাইনাস 15 টাকা রাখবে? নিশ্চয়ই না, 15 মাইনাস 5 রাখবো। এটা আমি এর আগেও একদিন দেখেছিলাম, তাই আমি একবার বলে দিলাম, এই ভুলটা যেন কারো না হয়। চলো, না 82,000 মাইনাস এক্স ধরে করলেও কোনো চাপ নেই, কিন্তু ওই যে বললাম 82,000-এর উপরে যদি তুমি করো 100 মানে 148%, তাহলে বা 180%, তাহলে বুঝতে পারছো কাটাকাটিটা কত বড় হচ্ছে, একটা বড় গুণ হচ্ছে না? সেই গুণটা থেকে বাঁচার জন্য এক্স ওয়াই ধরে করলে পরে বেশি সুবিধা হয় এই টাইপের কোশ্চেন্সগুলোতে। 20 নাম্বার দেখি, বার্ষিক 10% হারে 15,000 টাকা নিয়োজিত করলে বা নিয়োগ করলে 1 বছর শেষে সুদে আসলে কত টাকা পাবে? সুদ 6 মাস অন্তর দেওয়া হয়, অর্থাৎ হাফ ইয়ারলি বেসিসে সুদ ক্যালকুলেট করা হয়। এক্স ধরতে হবে না, এক্স না ধরেও হবে, ওটা আমি ওটাও জানি। 148%, এরকম বলতে পারো যে টোটাল 148%, আর ওদিকে হয়ে যাচ্ছে আমার টোটাল 180%। 148 প্লাস 180 দুটোকে যদি যোগ করে দিই তাহলে হয়ে যাবে 228% সামথিং। 228%-এর মান যদি 82,000 হয়ে যায় তাহলে এটার মান কত হবে? এইভাবে করে বের করা যায়, এক্স ধরবো না, ঠিক আছে? ওটাও করা যায়, যায় না তা না, অনেক রকমভাবেই করা যায়। যাই হোক, এখানে আসো, অন্য কোনো দিন যখন আবার আসবে তখন সেভাবেও দেখিয়ে দেবো। এখন যেটা মাথায় এলো সেটা করে দিলাম। আচ্ছা, বার্ষিক 10% হারে এটা, তো আমরা জানি হাফ ইয়ারলির ক্ষেত্রে আমাদের কি করতে হয়? সুদের যে হারটা সেটাকে করে নিতে হয় অর্ধেক, 5%, আর সময় যে ছিল সেটাকে ডবল করে নিতে হয়, তাহলে 1 বছরকে করে নিতে হবে 2 বছর। তাহলে 5% করে 2 বছরে সুদে আসলে কত টাকা হবে? তো 5% করে 2 বছরের সুদ কত হয়? 5 প্লাস 5 প্লাস 5 ইন্টু 5/100, মানে 10.25%। এত টাকার এত পার্সেন্টের সুদ হবে চক্রবৃদ্ধি, ঠিক আছে? তো চক্রবৃদ্ধি বলবে স্যার এখানে বলে দেওয়া নেই, কিন্তু 6 মাস অন্তর দেওয়া হয় মানে এটা চক্রবৃদ্ধি সুদই হচ্ছে, এটা মাথায় রাখবে। তো বেসিক্যালি 10.25% যদি সুদ হয় 15,000 উপরে,
তাহলে সুদ আসল হয়ে যাবে 110.25%। একটা জিরো একটা জিরো একটা জিরো একটা জিরো কাটলাম, পয়েন্ট তুললে নিচে 100 আসবে, আরেকটা জিরো কাটলাম, দিয়ে 15 দিয়ে গুণ করে দিই, আর কাটাকাটি করবো না। 15×5 = 75, হাতে থাকলো এই তোমরা করে নিবে, এটা 16537.50, এইটা আসবে আমাদের অ্যান্সার। লাস্টে জিরোটা না লিখলেও চলে, এ হচ্ছে অ্যান্সার, সি না এ হবে অ্যান্সার। বোঝা গেল? এর 3 নম্বর কি বলছে দেখো, বলছে আকাশের এ বিষয়ে 73 নম্বর পেয়েছে, সে বি বিষয়ে 56% নম্বর পেয়েছে, এবং আচ্ছা এটা কি নয়, এটা সি হবে, হ্যাঁ এটা সি হবে। সি বিষয়ে এক্স নম্বর পেয়েছে, প্রতিটি বিষয়ে সর্বাধিক নম্বর হচ্ছে 150, তিনি 3টি বিষয়ে একসাথে আকাশের প্রাপ্ত মোট শতকরা নম্বর 54%। সি বিষয়ে কত নম্বর পেয়েছে? এটা টাইপিং এরার বেসিক্যালি। সুজন ঘোষ বাংলাদেশ থেকে, বাহ, বাংলাদেশে অনেকেই পরিচিত দেখা যাচ্ছে, ক্লাস করো আর কি। কোনোদিন যদি বাংলাদেশ যাওয়া যায় তাহলে অবশ্যই তোমার সাথে দেখা হবে। বাংলাদেশের রিলেটিভ আছে কিছু আমাদেরও, যদি কোনোদিন সুযোগ হয় যাওয়ার তাহলে তোমার সাথে দেখা হবে। আচ্ছা, তো আকাশ কি করলো, এ বিষয়ে পেল 73, বি বিষয়ে 56%, আর সি বিষয়ে এক্স নম্বর, এবং ওভারঅল তার পার্সেন্টেজটা হলো 54%। তাহলে আমি ওভারঅল বলতে কি, আর প্রতিটা বিষয়ের মধ্যে ম্যাক্সিমাম মার্কস হচ্ছে 150 করে, তাহলে 3টে বিষয়ের টোটাল নাম্বার হবে 450। তো 450-র মধ্যে ও টোটালিতে 54% পেয়েছে টোটাল পার্সেন্টেজ হিসাবে। তো 5 দুনা 10, 5 নং 45, 2 7 54, 9 7 63, হাতে থাকলো 6, 243 নম্বরও টোটালিতে পেয়েছে, যার মধ্যে এ বিষয়ে পেয়েছে 73, তাহলে সেই 73টাকে মাইনাস করে দিলাম, তাহলে কত হবে 0, 7-এর পরে 7 14, 170 নাম্বার বাঁচলো। ঠিক এই 170 নাম্বারের মধ্যে থেকে আবার ও বি বিষয়ে পেয়েছে 56%, তো বি এর টোটাল মার্কস হচ্ছে 150, তার 56% কত হয় বের করি। 5 3 15, 5 2 10, 2 8 56, 84 নাম্বার। 84 নাম্বার ও পেয়েছে বিতে, সেটাকেও মাইনাস করে দিই, 4-এর পরে 6 10, 8 আর 9 8 17, 86 নম্বর দাঁড়ালো। তাহলে পরে সে কিসে পেয়েছে, বাকি 86 নম্বর সে পেয়েছে সি বিষয়ে, সিতে সে পেয়েছে 86 মার্কস। তো আমি এরকম আলাদা আলাদা আলাদাভাবে বের করে মাইনাস করলাম, কোনো ইকুয়েশন তৈরি করলাম না। তোমরা চাইলে একটা লম্বা সমীকরণ বানাতে পারো, সেখান থেকেও বের করতে পারো, করার অনেক প্রসেস আছে, যেভাবে পারো যেতে পারো, কোনো ব্যাপার নয়। বাট আমাদের সলভ করা নিয়ে কথা, আমরা সলভ করলাম, 86 মার্কস। 6 বছর আগে কুণাল আর সাগরের বয়সের অনুপাত। কুণাল 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 নামটা থেকে একটা অ্যাডভার্টাইজমেন্ট দেয় টিভিতে, যেটা মনে পড়ছে, তাই না? একটা অ্যাডভার্টাইজমেন্ট দিত কুণাল, ওই অ্যাডভার্টাইজমেন্টটা। আচ্ছা, কুণাল সাগর, 6 বছর আগে কুণাল আর সাগরের বয়সের অনুপাত ছিল কত, 6:5, ঠিক। আর 4 বছর পরে সেই অনুপাতটা হবে কত, 11:10। এবার আমরা কি জানি, আমি এর আগে বারবার বলেছি, এখানে একটাই কনসেপ্ট ইউজ হয়, যে দুজনের বয়সের মধ্যে যে পার্থক্য সেটা কোনো দিন চেঞ্জ হবে না। এখন যা পার্থক্য আছে, আজ থেকে 20 বছর পরও ডিফারেন্সটা সেমই থাকবে। তো সেটা সেম আছে কিনা দেখি। হ্যাঁ, 6 থেকে 5, 11 থেকে 10 সেম আছে। এটা যদি সেম থাকে, এটা অটোমেটিক্যালি সেম হবে। 5, তাহলে 5 ইউনিট মানে কত বছরের গ্যাপিং, এটা ভাবো, এটা কত বছরের গ্যাপিং। এই গ্যাপিংটা হচ্ছে কত বছরের, 6 আর 4 10 বছরের। এটা 6 বছর আগের বয়স, এটা 5 বছর পরের বয়স, তার মানে 5 ইউনিট মানে 10 বছর, 1 ইউনিট মানে 2 বছর। তাহলে সাগরের এই বয়সটার মানে কত, 5 দুনা 10 বছর। এটা কবেকার বয়স সাগরের, আজ থেকে 6 বছর আগের বয়স। তাহলে বর্তমান বয়স সাগরের চেয়েছে, তাহলে আরও 6 বছর আমরা যোগ করে দিই, 16 ইয়ার। ওয়াইল্ডস্টোন কুণাল জয়েন করবে কিভাবে চাইলে পরে। স্টাইলিশ আলামিন এ, বড় বড়। অমিত আদাক এ, বিপ্লব 16। আচ্ছা, সাধারণ সুদে কিছু পরিমাণ টাকায় 6 বছরে 60% বৃদ্ধি হয়, 12,000 টাকার উপর 3 বছরে কত টাকা চক্রবৃদ্ধি সুদ হবে একই সুদের হারে? কৃষ্ণ নুমন্দন, থ্যাংক ইউ ভেরি মাচ। দেখো, 6 বছরে বৃদ্ধি হয় 60% সরল সুদে, তো সাধারণ সুদ বা সরল সুদ। 6 বছরে 60% বেড়ে যায়, মানে 1 বছরে 10% করে বাড়ছে, তার মানে সুদের হার 10%, সুদের হার হচ্ছে 10%। 6 বছরে 60% ইনক্রিজ হচ্ছে, মানে কি প্রত্যেক বছর 10% করে বাড়ছে, সেটাই সুদের হার, কারণ যেহেতু সরল সুদ বা সাধারণ সুদ 10%। এই 10% হারেই 12,000 টাকার উপরে 3 বছরের চক্রবৃদ্ধি সুদ কত? তো যদি এর আগের ক্লাসগুলো করে থাকো, তাহলে তোমাদের হয়তো
আমি করিয়েছি, এটা মনে আছে যে 10% করে 3 বছরের চক্রবৃদ্ধি সুদ আলটিমেটলি 33.1% হয়। নতুন স্টুডেন্ট যারা, তাদের জন্য বলি এটা কীভাবে বের করবে। এটা বের করার জন্য আমরা এই ফর্মুলাটা ইউজ করি, 2r প্লাস আর স্কোয়ার বাই 100%। এটা 2 বছরের, তাহলে এখানে 10-এর মান দুবার বসালে কত হবে, 10 বার বসালে 20 প্লাস 21%, 21% আসবে। 21%-এর সাথে আমাকে আরেকবার নিতে হবে 10কে, যেহেতু 3 বছর বলেছে, তা আলটিমেটলি এখান থেকে 33.1% আসে চক্রবৃদ্ধি সুদ। মুখস্থ করে নেবে একদম যে 10% করে 3 বছরে চক্রবৃদ্ধি সুদ হয় 33.1%। তাহলে সময় সেভ হবে অনেকটা। 12,000-এর উপরে 33.1%-এর মানই আমি বের করব, এটাই বের করলে আমাদের উত্তর হবে। তো এখানে পয়েন্ট তুললে নিচে 10, পার্সেন্টেজ তুলে দিলে আরও একটা 100, 1 2 3টে 0, 3টে 0 কাটা, 12 দিয়ে গুণ করলে 3,972। কারণ 12 1-কে 12, এককের ঘরের অঙ্কটা 2 আসবে, এটাতেই শুধু 2 আছে, বাস পরীক্ষা এটাকে টিক দিয়ে দেবে, বাদবাকিগুলোর দিকে তাকানোরও দরকার নেই। বাট বাড়িতে এখন প্র্যাকটিস করার সময় আমরা অ্যান্সারটা বের করব। ক্লিয়ার? সি নাম্বার, চলো এটাকে অনেক রকমভাবে করা যায়, এইভাবেই করতে হবে তার কোনো মানে নেই। চক্রবৃদ্ধি সুদগুলোকে আমরা অনেক 2 থেকে 3টে পদ্ধতি আছে যেভাবে করে আমরা করতে পারি, ঠিক আছে। এবার দেখো আসছে টাইম অ্যান্ড ওয়ার্ক, সময় ও কার্যের অঙ্ক। এ একটি কাজ 12 দিনের মধ্যে, বি 8 দিনের মধ্যে এবং সি 20 দিনের মধ্যে শেষ করতে পারে। এ এবং বি কাজ শুরু করে, তবে 3 দিন পরে চলে যেতে বাধ্য হয়। কত দিনে সি বাকি কাজটা করবে? তো কিভাবে করবে দেখি তোমরা করো। কত দিনের মধ্যে একটা কাজকে? 12 দিনের মধ্যে, আর বি করতে পারে 8 দিনের মধ্যে। আমরা কি করি, টোটাল কাজটাকে কিভাবে বের করি, এদের লসাগু করে নিই, 24। তার মানে টোটাল কাজ আমি ধরলাম 24 দিন। ও আচ্ছা, সি আছে, সরি, আবার সিও আছে। তাহলে সি থাকলে 20, তাহলে 24 নিলে আমার হবে না, আমাকে 120 নিতে হবে। সিও যেহেতু আছে তাহলে হবে না, 120 নিতে হবে। তাহলে 12 10-এ 120, 8 15 8-টা 120, আর 20 6 120 হলো। আচ্ছা, তার মানে এ একদিনে 10 ইউনিট কাজ করে, বি একদিনে 15 ইউনিট কাজ করে, সি একদিনে 6 ইউনিট কাজ করে, আর টোটাল কাজ হলো 120 ইউনিটের। এ আর বি মিলে কাজ শুরু করেছিল, কতদিন কাজ করেছে? 3 দিন। 3 দিনে কতটা কাজ হবে? 10 আর 15 25 ইউনিট করে। একদিনে 25 ইউনিট কাজ হয়, এ প্লাস বি করলে 3 দিনে 75 ইউনিটের কাজ হবে। বাদ করে দিলাম 75, তাহলে বাঁচলো কত? 45 ইউনিট। এই 45 ইউনিট কাজ কে করবে? সি করবে। তো সি একদিনে কত করে কাজ করে? সি একদিনে 6 করে কাজ করে। 45 কাজ করতে কত দিন লাগবে? 7.5 দিন। ওকে, 7.5, ভেরি গুড। সকলেই যারা যারা 7.5 করছো, ভেরি গুড, হাততালি। চলো পরবর্তী দেখি, নেক্সট কোশ্চেন, টাইম ডিস্টেন্সের কোশ্চেন। দেখো এটা করো। নিশা চৌধুরী 7SC, ক্রস কালচারাল 7SC। ওকে, 8 নম্বরে আসি। টাইম লাগবে একটু, এই কোশ্চেনটা একটু জটিল আছে, একটু মনে হচ্ছে কঠিন আছে, হয়তো তোমরা করতে পারো। ক্লাসটা আমি পরেও দেখতে পাবে, বিএসলি দেখতে পাবে। কেউ একজন বললে যে প্রথমে স্যার 3 দিন তো সি কাজ করছে না, কোশ্চেনটা পড়ো। এ বি কাজ করছে প্রশ্নে বলেই দেওয়া আছে, এ বি কাজ শুরু করলো বলা আছে প্রশ্নে। ট্রেন এক্স 45 কিলোমিটার গতিবেগে, ট্রেন ওয়াই 65 কিলোমিটার গতিবেগে যাচ্ছে। একই সময়ে একে অপরের দিকে যাত্রা শুরু করলো দুটো স্টেশন এ আর বি থেকে। দেখা হওয়ার পরে এক্স ট্রেনটা যতটা দূরত্ব গেল সেটা ওয়াই ট্রেনটা যতটা দূরত্ব গেল তার থেকে 100 কিলোমিটার বেশি। মানে দুজন দুদিক থেকে এলো, আমি এখানে বোঝাই, এটা এ স্টেশন, এটা বি স্টেশন। এখান থেকে ট্রেন এক্স যাচ্ছে আর এখান থেকে ট্রেন ওয়াই আসছে, এদের কোথাও একটা দেখা হলো, মনে করে নিচ্ছি আমি এখানে দেখা হলো। তো ট্রেন এক্স এদিক থেকে যাচ্ছিল, দেখা হওয়ার পরে ট্রেন এক্সটা যে পথটা গেল বাকিটা, আর দেখা হওয়ার পরে ওয়াই এদিকে আসছে, আর এক্স এদিকে যাচ্ছে।
দেখা হওয়ার পরে এক্স যে পথ গেল সেটা ওয়াই যে পথ গেল দেখা হওয়ার পরে তার থেকে 100 কিলোমিটার বেশি। তাহলে আমি মনে করি ওয়াই গেল এক্স কিলোমিটার, এখান থেকে এইটুকু এক্স, তাহলে এক্স 100 কিমি পথ বেশি যাবে, মানে কি এক্স প্লাস 100, এখান থেকে হচ্ছে এক্স প্লাস 100 দেখা হওয়ার পরে কিন্তু। তাহলে আমাকে বের করতে বলেছে যে এই দুটো স্টেশনের মধ্যে দূরত্ব কত। তাহলে আমি দেখো গল্পটা এবার বুঝবো ভালো করে। এইখান থেকে এইটুকু এক্স আর এখান থেকে এইটুকু এক্স প্লাস 10 পেলাম 100, এক্স প্লাস 100। তাহলে প্রথমে যখন এক্স যাচ্ছিল তখন এইটুকু দূরত্ব যেতে তার কত সময় লেগেছিল বলো দেখি। এক্স কিলোমিটার দূরত্ব যেতে তার সময় লাগবে কত, দূরত্ব বাই গতিবেগ, এক্সের গতিবেগ 45। আর এখান থেকে ওয়াই যে এখানে আসছিল দেখা হওয়ার আগ অবধি, সেখানে এক্স প্লাস 100 কিলোমিটার, এই দূরত্বটা যেতে ওয়াইয়ের কত সময় লেগেছিল বলো দেখি, দূরত্ব বাই ওয়াইয়ের গতিবেগ। অর্থাৎ প্রথমে যখন তারা যাত্রা শুরু করলো তখন এক্স এদিক থেকে মানে এক্স কিলোমিটার যেতে তার সময় লাগে এক্স বাই 45 ঘন্টা, আর ওয়াইয়ের এক্স প্লাস 100 কিমি যেতে সময় লাগে এত ঘন্টা। এই দুটো সময় সমান না? সমান, কারণ আমরা জানি দুজনে একই সময়ে যাত্রা স্টার্ট করেছিল, তাহলে দেখা যখন হবে তখন একই সময় হবে, সেম টাইম ধরে ট্রাভেল করবে, কিন্তু ওয়াইয়ের স্পিড বেশি ও বেশি যাবে, এক্সের স্পিড কম যাবে, কিন্তু সময়টা তো সেম, তাহলে দুজনের একই সময় লাগবে এই জায়গাটাতে আসতে, তাহলে এই টাইম দুটো সেম। তাহলে এখান থেকে আমি গুণ করি, দেখো 5 13 65, 5 নং 45, 13x ইজুকাল টু 9x প্লাস 900, তাহলে 4x ইজুকাল টু হচ্ছে 900, তাহলে x ইজুকাল টু কত হবে, 4 দিয়ে ভাগ দিলে এটাকে 225, না না 4 দুনা 8, 1 গেল 4 দুনা 4, 225, তাহলে 225 এলো, 4 দুনা 8, 1 গেলে 10, 4 দুনা 8, 4 5 কুল, ঠিকই আছে। ওকে, তো 225 হলো এক্স এর মান। তাহলে আমাকে বলেছে এ আর বি এর মধ্যে দূরত্ব কত, এ আর বি এর মধ্যে দূরত্ব কত, এখান থেকে এইটুকু এক্স আর এখান থেকে এক্স প্লাস 100, তার মানে টোটাল 2x প্লাস 100 কিলোমিটার দূরত্ব। এক্স এর মান 225 পেলাম, বসিয়ে দাও এখানটায়, তাহলে কত হবে 2 ইন্টু 225 প্লাস 100, তাহলে কত হলো, এটা 450 হলো, 550, 550, বোঝা গেছে? ত্রিকোণমিতিতে দুটো ভিডিও দেওয়া আছে, মোর দ্যান এনাফ, দেখো চ্যানেলে দুটো বড় বড় 5-6 ঘন্টার ভিডিও আছে, টাইম নিয়ে নিয়ে দেখো, মোর দ্যান এনাফ। ওকে, আমির বলছো এ প্লাস বি বাই এ মাইনাস বি মোর ডিস্টেন্স, এই শর্টটাতে ইজি হয়ে যাবে। যদি মনে থাকে পরীক্ষা অবভিয়াসলি অ্যাপ্লাই করবে, এরকম কোনো ব্যাপার নেই যে শর্টকাট জানা থাকলেও আমি অ্যাপ্লাই করবো না, যদি শর্টকাট জানা থাকে তাহলে তুমি করতে পারো। ভাগ্যিস 450 অপশন ছিল না, নাহলে ভুল করে ফেলতাম পরীক্ষায় থাক। একটি লম্ববৃত্তাকার শঙ্কুর ভূমির ক্ষেত্রফল 3850 বর্গ সেন্টিমিটার এবং এর উচ্চতা হচ্ছে 84 সেন্টিমিটার, এর বক্রতলের ক্ষেত্রফল কত বর্গ সেমি হবে? ইজি ম্যাথ টাফ হলো, বাড়িতে বসে অনেক ম্যাথকে আমাদের ইজি মনে হয়, বাট পরীক্ষার সময় যখন টাইম প্রেসারে চলে তখন ইজি ম্যাথগুলোকে কঠিনই মনে হয়। ঠিক আছে, অ্যাপ্লাই করে দেখো, পরীক্ষা যখন দিতে বসবে টাইম প্রেসারে তখন বুঝতে পারবে। টাইম প্রেসার অনেক কিছুকে চেঞ্জ করে দেয়, অনেক কিছুকে। এরকম অনেক স্টুডেন্টকে দেখা গিয়েছে যাদের প্রচণ্ড ভালো প্র্যাকটিস ছিল হয়তো বাড়িতে, কিন্তু ফাইনাল এক্সামে গিয়ে করতে পারে না, আবার অনেকে বাড়িতে অনেক অত ভালো থাকে না কিন্তু ফাইনাল এক্সামে ভালো পারফর্ম করে আসে। সো সেটা অনেকটা ব্যাপার থাকে, নার্ভকে কন্ট্রোলে রাখা, ব্যাস। শর্টকাট জানা থাকলে অবভিয়াসলি করবে, আমি অতটা শর্টকাট ফলো করি না বেসিক্যালি, কারণ ওই পরীক্ষাতে সিজিএলের পরীক্ষা যেহেতু প্রিপারেশন করি, টাইমটা প্রচণ্ড লিমিটেড, 100টা কোশ্চেন করতে হয় 200 মিনিটের মধ্যে, আর যার মধ্যে বেশিরভাগগুলো কনসেপচুয়াল কোশ্চেন, এখন আর খুব কম আসে যে ডিরেক্ট ফর্মুলা পুট করে, তো সেই জন্য কনসেপচুয়ালের উপর বেশি আমি ফোকাস করি, ফর্মুলাতে অতটা যাই না, তাই আমি তোমাদের অত শর্টকাট ট্রিক শেখাতেও পারি না। আচ্ছা, একটি লম্ববৃত্তাকার শঙ্কুর ভূমির ক্ষেত্রফল, লম্ববৃত্তাকার শঙ্কু কিরকম দেখতে হয়, বরের টোপর, তাই না, আমি এরকম বলেছি। এটা এর যে ভূমির ক্ষেত্রফল একটা বৃত্ত, বৃত্ত তো হয় পাই আর স্কোয়ার, তো পাই আর স্কোয়ার হয় 3850, এটাই আমাকে দেওয়া আছে ভূমির ক্ষেত্রফল। তো আর স্কোয়ার হবে 3850 বাই 22 ইন্টু 7, পাই মানে 22/7, তো এটা পাল্টি খেলে এরকম হলো, কাটাকাটি করে দেখি 11 দুনা 22, 11 তিনে 33, 350, 2 দিয়ে কাটলে 175, তো আর স্কোয়ার ইজুকাল টু 175 মানে বেসিক্যালি হচ্ছে 25 ইন্টু 7, তার মানে আর স্কোয়ার ইজুকাল টু 25 ইন্টু 49, তাহলে শুধু যদি আর এর মান বের করি এদিকে বর্গমূল হয়ে 5 আর 7 বাইরে আসবে, অর্থাৎ 35, আর এর মান হলো 35, অর্থাৎ ব্যাসার্ধটা পেয়ে গেলাম আমি 35, আর আমাকে উচ্চতা দেওয়া আছে 84, তাহলে এই যে তির্যক উচ্চতা এল এর মান কত হবে বলো দেখি,
এল ইজ ইকুয়াল টু হয় রুট ওভার লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার। এবার যদি তুমি এখানে 84 স্কোয়ার প্লাস 35 স্কোয়ার করতে নাও অনেকটা টাইম যাবে, সেই জন্য আমি এর আগে বলেছি ট্রিপলেট ইউজ করতে, ভিডিও দিয়েছিলাম একটা হোয়াট ইজ ট্রিপলেট। দেখো এটা 84 দেওয়া আছে, এটা 35 দেওয়া আছে, 7 পাচ্ছে 35, 7 12 84, তাহলে 5 12 13 ট্রিপলেট হয় আমাদের, পাইথাগোরিয়ান ট্রিপলেট হয় 5 12 13, তাহলে 7 পাচ্ছে 35, 7 12 84, তাহলে 7 13 91, তাহলে এই বাহুটার মান হবে 91, এল এর মান হয়ে যাবে 91, তাহলে এল পেয়ে গেলাম আমি 91। এর পার্শ্বতলের ক্ষেত্রফল বলেছে, পার্শ্বতলের ক্ষেত্রফলের ফর্মুলা হয় পাই আর এল, পাই মানে 22/7, আর মানে আমাকে দেওয়া ছিল 35, আর এল মানে হচ্ছে 91, কাটাকাটি করো এটা, তো 10010 অ্যান্সার আসবে। ক্লিয়ার? বোঝা গেল? এখানে কোশ্চেনগুলো আছে বিভিন্ন বুকসের মিক্স আছে, দেখো কোশ্চেন তো বানাতে পারবো না আমি, আর সেই ক্যাপাসিটি তো আমার নেই, তো ভ্যারিয়াস বুকসের সুবিধা স্যার হলো, আর এস আগরওয়াল স্যার হলো, কিছু অনলাইন অন্যান্য ইংরেজি ক্লাসগুলো ছিল যেগুলো ট্রান্সলেট করা আছে প্রথম দিকে দেখলে, সব মিক্সচার করে, ঠিক আছে, সব বিভিন্ন বইয়ের থেকে প্রিভিয়াস ইয়ার কোশ্চেন্স, এগুলো মিক্সচার আপ করেই আমি করছি আপাতত, ঠিক আছে। নিজে থেকে তো কোশ্চেন বানাতে অতটা অনেক খাটনি, একটা কোশ্চেন তৈরি করা অত সম্ভব নয়, আর বিভিন্ন জায়গা থেকে যে ভালো কোশ্চেন কালেক্ট করে ট্রান্সলেট করবো অতটা টাইম এখন নেই, বাট দরকারও নেই, 2 থেকে 3টে বই আছে যেগুলো ইম্পর্টেন্ট, ঘুরে ফিরে কোশ্চেন্স তো ওগুলোই আসতে থাকে বারবার করে, প্র্যাকটিস করো। আমাদের টাইপ কভার করা নিয়ে কথা, কোশ্চেন কোনোদিনই আমি তোমাদেরকে শেষ করাতে পারবো না, নট পসিবল। আগামী 5 বছরও যদি আমাকে সময় দিয়ে দেয় স্যার 5 বছরে আমাদের ম্যাথের যত কোশ্চেন হয় সলভ করান স্যার, 1 লক্ষ 2 লক্ষ কোশ্চেন সলভ করান, তারপরেও কেউ তোমাদের কোশ্চেন নতুন পাবেই পরীক্ষাতে। কোশ্চেন সলভ করানো ইজ নট অ্যান ইজি টাস্ক, মানে প্রায় ইম্পসিবল বলতে পারো একটা লিমিটেড টাইম ফ্রেমের মধ্যে। আমাদের টাইপগুলোকে কভার করতে হবে, বিভিন্ন টাইপ শিখতে হবে, দ্যাটস ইট। আচ্ছা, কোনো ত্রিভুজের কোনো ভূমি কোণ দুটি, ত্রিভুজের 3টা কোণ হয় আমরা জানি, দুটো কোণের মান 60 ডিগ্রি আর এত পাই এত রেডিয়ান, একটা ডিগ্রিতে আছে একটা রেডিয়ানে দেওয়া আছে, 3 নম্বর কোণটা বের করতে হবে রেডিয়ানে। ত্রিভুজের 3টে কোণের সমষ্টি 180 ডিগ্রি হয় আমরা জানি, তো তার মধ্যে দুটো কোণের মান দেওয়া আছে, একটা ষষ্ঠিক পদ্ধতিতে দেওয়া আছে আর একটা বৃত্তীয় পদ্ধতিতে, একটা রেডিয়ানে মান দেওয়া আছে একটা ডিগ্রিতে, 3 নম্বর কোণটার রেডিয়ানে মান বের করতে হবে। দেখি এটা কি বলো। ডি, ওকে ভেরি গুড, দেখা যাক। আচ্ছা, তো আমাদের যেহেতু রেডিয়ানে চেয়েছে আমি 60 ডিগ্রিকেও রেডিয়ান করে নিই, 60 ডিগ্রি মানে পাই/3 হয়, তাই না? পাই মানে 180, তাকে 3 দিয়ে ভাগ দিলেই তো 60 ডিগ্রি আসে, তার মানে পাই/3 মানে হচ্ছে 60 ডিগ্রি। তাহলে দুটো কোণের সমষ্টি হয়ে গেল কত, পাই/3 আর 5 পাই/9। মাথার মধ্যে সিটা দাও না দাও কোনো ব্যাপার নয়, ওটা বোঝার জন্য নিজের, তার মানে 8 পাই/9, 8 পাই/9 হয়ে গেল কি আমাদের এই দুটো কোণের সমষ্টি। তাহলে 3 নম্বর কোণটা কত হবে, 3টি কোণের সমষ্টি 180 ডিগ্রি হয়, 180 ডিগ্রি মানে পাই, তাহলে পাই থেকে 8 পাই/9 বিয়োগ করে দাও, 9 পাই মাইনাস 8 পাই/9 ইজ ইকুয়াল টু পাই/9, মানে বেসিক্যালি পাই/9, ডি নাম্বার। 20 ডিগ্রি না, ভালো করে দেখো ডিগ্রিতে কেন বের করছো, আমাদের তো রেডিয়ানে বের করতে দিয়েছে। এটা দেখো টাইম হাইট অ্যান্ড ডিস্টেন্স থেকে পেতে পারো তোমরা রেলওয়েতে কোশ্চেন, খুবই ইজি চ্যাপ্টার। আমি যে কনসেপ্ট তোমাদের শিখিয়েছিলাম যে রুট 30 ডিগ্রির কোণের সাথে লাগানো বাহুর মান বের করতে গেলে √3 দিয়ে গুণ, 60 ডিগ্রির সাথে লাগানো বাহুর মান বের করতে গেলে √3 দিয়ে ভাগ, বাস এইটুকু কনসেপ্ট দিয়ে তোমাদের কিন্তু ইজিলি হয়ে যাবে এই কোশ্চেনটা, ফটাফট করো। দেখি এটা কে ফার্স্টে করতে পারে 12র অ্যান্সার, আমি করাই, তোমরা হয়তো চেষ্টা করছো, লেটস সি। কিছু নয়, একটা আমাদের টাওয়ার আছে, এই বড় একটা টাওয়ার আছে, আর একটা বাড়ি আছে, বাড়িটা টাওয়ারের থেকে ছোট। আসান ম্যাথস এ, বিজয় মণ্ডল বি, ওকে কুনাল এ, ওকে। এটা হচ্ছে 60 মিটার, টোটাল 60 মিটার উঁচু টাওয়ারটা। টাওয়ারের এই টপ থেকে এই বাড়ির টপকে যদি দেখা যায়, টাওয়ারের টপ থেকে যদি বাড়ির টপকে দেখি, সেই অবনতি কোণটা আমাকে বলছে কত ডিগ্রি, 30 ডিগ্রি। এবার এটা যদি 30 ডিগ্রি হয়, আমি যদি এখান থেকে এর উপরে একটা লম্ব টেনে দিই, তাহলে এটা 30 হলে এটাও 30 হয়, কারণ এরা যেহেতু সমান্তরাল, এগুলো আগে বলেছি আমি, এটা 30 হলে এটাও 30 হবে। আবার বলছে এখান থেকে যদি বাড়িটার একদম নিচুটা দেখি, তাহলে যে কোণটা হবে সেটা 60 ডিগ্রি হবে। এটা 60 ডিগ্রি হলে পরে এটাও 60 ডিগ্রি হবে, কারণ
ওই একই জিনিস, সমান্তরাল বলে, সমান্তরাল সরলরেখা আর ছেদকের ধর্ম থেকে। তো গল্পটা হলো কি দেখো, এবার আমি এই বড় ত্রিভুজটা নিয়ে যদি তোমাদেরকে বলি, আমি বোঝানোর জন্য এত ভাঙছি নয়তো এটা কয়েক সেকেন্ডের অঙ্ক। এটা টোটাল 60 মিটার আর এই কোণটা হচ্ছে 60 ডিগ্রি। আর আমি কি বলেছিলাম, 60 ডিগ্রির সাথে লাগানো বাহুর মান যদি বের করতে হয় তাহলে এই বাহুর মানটাকে √3 দিয়ে ভাগ করতে হবে। তাহলে এটা হবে 60/√3 অর্থাৎ 20√3। কোনো ট্যান সাইন কস কিচ্ছু ধরবো না, শুধু 60 ডিগ্রির সাথে যে লাগানো বাহু তার মান বের করতে গেলে এই অপর বাহুটাকে √3 দিয়ে ভাগ করতে হবে, 20√3 আসবে। এবার এটা যদি 20√3 হয় তাহলে এটাও 20√3 হবে, কারণ এটা পুরোপুরি প্যারালাল আর একটা আয়তক্ষেত্র। তাহলে ছোট ত্রিভুজটা যদি আমি নিই, এটা আমার 20√3 হয়, এই কোণটা 30 ডিগ্রি হয়, তাহলে এই কোণটা অবভিয়াসলি 60 ডিগ্রি হবে, কারণ এটা 90। তাহলে 60 ডিগ্রির সাথে লাগানো বাহুর মান বের করতে গেলে কি করতে হয়, এটাকে √3 দিয়ে ভাগ দিতে হয়। এটাকে √3 দিয়ে ভাগ দিলে আমরা এইটুকুর মান পেয়ে যাব 20। তাহলে টোটালটা ছিল 60, তার থেকে এইটুকুটা হয়ে গেল 20, তাহলে নিচেরটুকু হলো 40। এবার এটা যদি 40 হয় তাহলে এটাও 40 হবে, তার মানে বাড়ির উচ্চতা 40 মিটার। বোঝালাম বলে অনেকগুলো ছবি আঁকে করলাম, নয়তো এই একটা ছবিতে আমি করে নিতাম, এই বাকি ছবিগুলো আঁকাবো না, এখান থেকে আমরা ক্যালকুলেট করে নেবো, বাকি ছবিগুলোর কোনো প্রয়োজন নেই, বোঝানোর জন্য আমি ভেঙে করলাম দুটো ছবি। বলেই তো দিলেন স্যার গুণ। এ 2/5 জমি 6 দিনে আর বি 1/3 জমি 10 দিনে চাষ করতে পারে, তারা একত্রে 4/5 জমি কত দিনে চাষ করতে পারে? 4 দিনে, 5 দিনে, 8 দিনে, 10 দিনে। অনেকে দেখি আমার মেসেজ করে মেসেজ রিট্রাক্টেড করে না, এটা অনেকটা অনলাইন পরীক্ষার মতনই, তাই না? ওই মার্ক ফর রিভিউ করা, আবার হচ্ছে ক্যান্সেল করে দেওয়া। ইউটিউব মার্ক ফর রিভিউ দেয়নি, মার্ক ফর রিভিউ একটা অপশন দেওয়া উচিত ছিল। দাদা এটা উত্তর করলাম, মার্ক ফর রিভিউ দাদা পরে দেখবো। ওই আগে যেটা কোশ্চেন করালাম ওখানে ট্যান ধরে করতে যাও তাহলে টাইম অনেকটা বেশি লেগে যাবে তোমাদের, আর এই জিনিসটা মনে রাখলে অনেক তাড়াতাড়ি হবে পরীক্ষাতে। 8 ডেজ, প্রণব 8 দিন। তো এটাকে অনেক রকমভাবে করা যায়, আমি যেভাবে করে এই কোশ্চেনটাকে ডিল করি, যে 2/5 জমি যদি 6 দিনে করে তাহলে টোটাল 1 অংশ জমি কত দিনে করবে? 6কে 2/5 দিয়ে ভাগ, 5 উপরে যাবে, 15 দিন। বি 1/3 10 দিনে করে, তাহলে টোটাল চাষ করতে 30 দিন লাগবে। আমি টোটাল অংশতে কনভার্ট করে নিই, সেটা না করলেও হয়, অন্যরকমভাবেও করা যায়, বাট আমি কনভার্ট করে নিয়ে করতে বেশি পছন্দ করি। তা টোটাল কাজ হলো 30, 15 দুনা 30, 30 একে 30। এ একদিনে 2 ইউনিট কাজ করে, বি একদিনে 1 ইউনিট কাজ করে। তাহলে বলছে তারা একত্রে 4/5 অংশ মানে 30-এর 4/5 অংশ মানে 24 ইউনিট কাজ কত দিনে করবে? একসাথে কাজ করলে একদিনে করে 3 ইউনিট কাজ, 2 আর 1 3, তাহলে 24 ইউনিট করতে লাগবে 8 দিন, 3 8 দিন। ভেরি গুড, ঠিক। এটাকে অনেক রকমভাবে করা যায়, এটা আমি এভাবে করে করালাম। নেক্সট কোশ্চেন দেখি 14 নাম্বার। 2 4 8 16 এই প্রগতিটির কততম পদ? 20 48 2048। এই যে একটা প্রগতি মানে সিরিজ দেখছো, এই সিরিজের কত নাম্বার যে টার্মটা বা পদটা সেটা 2048 আসবে, সেই নাম্বারটা বলতে হবে, কত নাম্বার টার্মটা। 1 2 3 4 করতে করতে কত নাম্বার টার্মটা? ভুল করতে লজ্জা কিসের, ভুল তো এখানেই আমরা শিখবো। ভুল করতে ক্লাসের 39 জন ছাত্রের গড় ওজন 23 কেজি, তাদের মধ্যে সীতা সব থেকে ভারী আর টিনা সবচাইতে হালকা, ঠিক আছে? যদি উভয়কেই ক্লাস থেকে বাতিল করে দেওয়া হয় তবুও গড় ওজন একই থাকে, মানে সেম থাকে, অর্থাৎ 23 কেজিই থাকে আগের মতন। সীতা আর টিনার ওজনের অনুপাত 15:8, তাহলে টিনার ওজন কত? করো দেখি এটা। বেসিক্যালি বোঝাচ্ছি এটাকে তোমাদেরকে দুটো ভাবে, একটা একদম বেসিক্সে আর একটা একটু আমরা ওয়াইজলি মানে একটু স্মার্ট কনসেপ্ট ইউজ করে। স্মার্ট বলতে জাস্ট একটু ক্যালকুলেশন কমাবো। বেসিক্স কি বলছে, 39 জনের গড় ওজন হচ্ছে 23, তাহলে সমষ্টি হবে বয়সের মানে ওজনের সমষ্টি হবে এটা। তার থেকে আচ্ছা সীতা আর টিনা, এদের ওজনকে আমি 15x আর 8x ধরলাম, ঠিক এক একজনের ওজনকে। এই ওজন দুটো যদি বাদ করা যায় মানে 23xকে যদি আমি মাইনাস করে দিই তাহলে যে ওজনটা দাঁড়ালো কত জনের ওজন? এটা হয়ে গেল 37 জনের ওজন। তো এই 37 দিয়ে ভাগ দিলে এটা হলো আমার 37 জনের গড় ওজন। বলছে এই গড় ওজনটাও 23ই থাকছে, চেঞ্জ হচ্ছে না। তাহলে দেখো কত হলো, 39 × 23 - 23x
ইকুয়াল টু 23 ইন্টু 37। আমি কি করলাম, 23x-টাকে ওপারে নিয়ে গেলাম আর এটাকে এপারে নিয়ে এসে আমি 23 কমন নিয়ে নিলাম, তাহলে 39 প্লাস 37, 23 কাটা, সরি মাইনাস হবে, এটা 39 মাইনাস 37 হবে, 23 কাটা, তাহলে x ইকুয়াল টু 2, x ইকুয়াল টু 2। তো x এর মান যদি 2 পেয়ে যাই, তাহলে টিনার ওজন বলেছে, টিনার ওজন 8x ছিল, অর্থাৎ 16 কেজি। বোঝা গেল? এটা হচ্ছে আমাদের বেসিক কনসেপ্ট। আমাদের বলছে স্মার্ট মেথড টেকনিক কি, আমরা একটু ভাবনা চিন্তা যদি ভালো করে করি, বুদ্ধি খাটিয়ে, যে আগে সবারও গড় ওজন 23 করেই ছিল, এখনও 23 থাকছে, তার অর্থ কি, যে দুজন বেরিয়ে গেল তাদের টোটাল ওজন 46, 23 করে 46। কারণ গড় ওজন যেহেতু চেঞ্জ হচ্ছে না, তাদের পরে আমি বলতে পারি যে দুজনের ওজন যেটা বাদ গেল তাদের গড়ে 23 করেই ওজন, অর্থাৎ দুজনের বয়সের সমষ্টি 46 যারা বেরোলো, সেই জন্য গড়টা চেঞ্জ হয়নি। তাহলে দুজনের বয়সের সমষ্টি হচ্ছে 46। কে বেরিয়েছে? এরা দুজন। যোগ করো 15 আর 8 23, 23 মানে হচ্ছে 46, 23 মানে যদি 46 হয়, তাহলে 8-এর মান কত? 16। তাই এইটুকু করতে হবে, ব্যাস, ঠিক আছে, 16 কেজি।